আসসালামু আলাইকুম। সিসিসিয়ান সবাইকে স্বাগতম আমাদের আজকের প্রোগ্রামে। আমরা প্রতিদিনকার মতো করে আজকেও হাজির হয়েছি আমাদের লাইভ যে সিসিসিয়ানদের যে আড্ডা, সেই আড্ডাতে আমরা আজকেও হাজির হয়েছি। সব সময়কার মতো করে আমাদের সাথে একজন সিসিসিয়ান আছে। আজকে আমাদের সাথে আছে হচ্ছে ইফতেখার আহমেদ অনি, 2003 বেসে। বিশেষত ডাক্তার ইফতেখার আহমেদ অনি। এটা বলবো আমরা আজকে স্পেশাল একটা ইভেন্ট করব। একজন ডাক্তার, সে আমাদের সিসিয়ান, আমাদের ছোট ভাই। সে আমাদেরকে হয়তো ডাক্তারি বিষয়ে পরামর্শ দিবে, সাথে সাথে তার সাথে আমরা গল্প আড্ডা স্মৃতিচারণও করব। তো সবাইকে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আর যারা যারা আমাদেরকে ডাক্তারের কাছে পরামর্শ চান, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো, আমরা কমেন্ট যেখানে চলছে কমেন্টে আপনারা আপনাদের পরামর্শ, কি ব্যাপারে পরামর্শ চাচ্ছেন সেটা লিখতে পারেন, অথবা যদি সরাসরি আমাদের সাথে ডিসকাশনে আসতে চান, তো সেক্ষেত্রে আমার স্ক্রলিং এর নিচে আপনারা একটা লিংক দেখতে পারবেন, একটা ওয়েব লিংক আমি দিচ্ছি। সেই অ্যাড্রেসে আপনি গেলে গুগল ক্রোমের মাধ্যমে ওখান থেকে আপনি আমাদের সাথে কানেক্ট হতে পারবেন। আর আমি এই লিংকটা আমি এখন আবার কমেন্টও দিয়ে দিচ্ছি সবার সুবিধার্থে আর কি। তো অনেক তোমাকে স্বাগত আমাদের প্রোগ্রামে। আসসালামু আলাইকুম জনি ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছো। আপনাকে জি আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সেই সাথে আমাদের স্কুলের প্রাক্তন এবং বর্তমান শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে সালাম এবং মাহে রমজানের শুভেচ্ছা। ওকে, অনেক ধন্যবাদ। তুমি বর্তমানে যে আমাদের সিচুয়েশন আছে, মানে করোনা পরিস্থিতির দেশের যে অবস্থা, দেশের না বলতে মানে পুরো বিশ্বেরই, তো এই করোনা পরিস্থিতিতে ডাক্তাররা কিন্তু যথেষ্ট পরিমাণ ব্যস্ততার সময় কাটাচ্ছে। এই রাইট। ব্যস্ততার সময়টা কাটাচ্ছে, এই ব্যস্ততার মধ্যেও তুমিও তোমার জায়গায় অনেক বেশি ব্যস্ত আমরা জানি, তারপরে আমাদেরকে একটু আমরা বলেছি, তুমি সময় দিয়েছো, এই জন্য তোমার প্রতিও অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আই এম অনার্ড অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আমরা কথা শুরু করব। প্রথমে যেহেতু আমরা সিসিসিএনদের নিয়ে আড্ডা দিচ্ছি, তো এটার অংশ হিসেবে আমি একটু তোমার কাছে প্রথমেই আসবো যে তোমাকে আমরা সিসিসিএনদের আমরা সবাই আমরা তোমার ব্যাপারে পরিচিত, আমি ব্যক্তিগতভাবে পরিচিত। তারপরে আমাদের এই গ্রুপে এখন বর্তমানে প্ল্যাটফর্মে টোটাল 1800 মেম্বার আছে, যারা 1976 বেস থেকে 2019 পর্যন্ত যারা সিসিসিএন ছিল তারা। তো সবার উদ্দেশ্যে যদি সংক্ষেপে তুমি তোমার একটা ইন্ট্রোডাকশন যদি তোমার ব্যাপারে একটু যদি দাও। ধন্যবাদ। আমার নাম ইফতেখার আহমেদ। আমি হচ্ছে আপনার 2003 ব্যাচের। আমার আমি যখন স্কুলে ছিলাম আমার বাবা তখন এসকেএম জুট মিলসে চাকুরিরত ছিলেন। আমার বড় দুই ভাই ওনারাও চিটাগং কেমিক্যাল কমপ্লেক্স হাই স্কুলের স্টুডেন্ট। আমার বড় ভাই মাসুদ রানা 89 ব্যাচ, অ্যান্ড আমার মেঝো ভাই ফেরদৌস মুন্না, ও হচ্ছে আপনার 94 ব্যাচ গেস। তো আমাদের সবাই আসলে আমরা জানি যে আমাদের উপজেলাতে আমাদের স্কুলটাই বেস্ট। আমি আমি তো বলবো যে আমাদের স্কুলই বেস্ট ছিল। তো প্রাইমারি স্কুল আমি প্রাইমারিতে আমি ডিডিটি কারখানায় ছিলাম। পরে ক্লাস 5 শেষ করে আমি ক্লাস 6-এ আমি 98-এ ভর্তি হই আমাদের সিসি হাই স্কুলে। তো এরপরে সময়টা আসলে খুব দ্রুতই কেটে গেছে এবং খুব মধুর ছিল সময়টা। ধন্যবাদ। আমার একটা পরিচিতি, তুমি বর্তমানে মানে মানে কোথায় আছো, এটা যদি সবার উদ্দেশ্যে, যদি ছোট ভাইদের উদ্দেশ্যে যদি একটু আমাদেরকে জানাও বা। আমি চিটাগং মেডিকেল কলেজ থেকে পাশ করেছি 2011-তে। আমার ইন্টার্নশিপ শেষ হয়েছে 2012। এরপরে আমি বিসিএস বিসিএস এর মাধ্যমে সরকারি চাকরিতে জয়েন করি 2014-এ। এবং এরপরে আমার পোস্টিং ছিল রাঙামাটিতে। ওখানে আমার 2 বছর প্লেসমেন্টের পরে আমি অ্যাডমিশন টেস্ট দিয়ে আমি পঙ্গু হাসপাতালে, যেটা মানে সবাই পরিচিত যেটা পঙ্গু হাসপাতাল নামে, আসল এখন যেটার নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন, যেটা হচ্ছে নিটোর নামে পরিচিত। ওখানে আমি 2016-এ আমি ওখানে আসি। আমি এখন ওখানে মাস্টার্স করছি। ইনশাল্লাহ আমার মাস্টার্স শেষের দিকে আপনাদের দোয়ায় হয়তো বা সামনে পাস করলে হয়তো বা আপনাদের সেবায় নিয়োজিত হতে পারবো। ইনশাল্লাহ, ইনশাল্লাহ তুমি আরো বড় হবে ইনশাল্লাহ, আমরা সবাই দোয়া করবো সিটিজেন হিসেবে। আচ্ছা, আমরা তো সবাইকে বলেছি ইনশাল্লাহ আমাদের কাছে অনেক কিছু স্বাস্থ্যসেবা নিয়ে কোয়ারি আসবে ইনশাল্লাহ। তারপরেও আমরা একটু, যেহেতু আমাদের এই পর্বটা বা আমরা এই যে আড্ডাগুলো রেগুলার দিচ্ছি, সেই আড্ডাগুলোর মধ্যে একটা পর্ব থেকে কিন্তু স্কুল নিয়ে গল্প, টিচারদেরকে নিয়ে গল্প, বন্ধু বান্ধবদের নিয়ে গল্প। তো তোমার সময়কার
বা তোমরা তোমার সময়কার শিক্ষক, তোমার সময়কার বন্ধু বান্ধব, স্কুল নিয়ে যদি আমাদেরকে কিছু মেমোরি, যদি তোমার যতটুকু মনে আছে যদি শেয়ার করতে পারি, হ্যাঁ, আশা করি ভুলে স্কুল যাওয়ার নিয়ে কথা না আর কি। না, স্কুলের কথা আসলে ভুলে যাওয়াটা আসলে সম্ভব না জি। লিটারালি। যখন আমি ভর্তি হই সরি 1998-এ, তখন আমি আসলে আমাদের আরেকটা অনি ছিল, আপনারা হয়তো জানেন আচ্ছা, যে হাসানুল করিম অনি। আচ্ছা করিম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে ডক্টর আলী করিম আঙ্কেলের ছেলে। রাইট। সেও আমার একই ক্লাসে ছিল, আমরা একই সাথে আমরা ফ্রেন্ড। তো তখন আমি অনি টার্মটা নিয়ে আসলে একটু দোটানায় ছিলাম যে অনি নাম্বার মেবি 2 হয়ে যায় কিনা। ইন্টারাপ্ট করি তোমাকে, তোমার নাম স্কুলে মোস্ট প্রবাবলি ইফতেখার নামে বেশি পরিচিত ছিল। হ্যাঁ হ্যাঁ, আমার আমার ফ্রেন্ডরা আমাকে ইফতি নামে বা ইফতেখার নামে বেশি আহ, ডেকে থাকে, যেহেতু ওখানে আগে থেকে একজন অনিক ছিল। সো হ্যাঁ, 1-2 তে আর যাই নাই আর কি আমরা। তো আচ্ছা, ও ছিল, এবং অনেক অনেক বন্ধু ছিল, এখন সবার নাম আসলে বলেও শেষ করা যাবে না। আবার দেখা যাচ্ছে যে বেশিরভাগ আমাদের সাথে ওরা আহ চিটাগং কেমিক্যাল কমপ্লেক্স কম্পাউন্ডের ভিতরেই ছিল। কিছু ছিল যে আর আর জুট মিলস থেকে আসতো, মকবুলুর রহমান জুট মিলস থেকে আসতো। তো আমরা বেশ ভালো সময় ছিল, যে যেহেতু চিটাগং কেমিক্যাল কমপ্লেক্সে স্টুডেন্ট কমই ছিল। যেমন অন্যান্য স্কুলে কিন্তু অনেক স্টুডেন্ট ভর্তি করতো, যেমন 100-150 পার হয়ে যেত, কিন্তু আমাদের এখানে হচ্ছে গিয়ে যে খুব কম সংখ্যক স্টুডেন্ট ভর্তি হতো। হুম। তো অ্যাডমিশন টেস্ট দিয়ে আমাদেরকে ভর্তি হতে হয়েছিল ক্লাস। বলতে কি এখানে যেহেতু ভর্তি হতো না, ভর্তি হওয়ার সুযোগটা কম ছিল, এটা অত হ্যাঁ হ্যাঁ, ভর্তি হওয়ার যারা সুযোগ। 5 থেকে 6-এ, তো যারা ওখানে যারা 5-এর স্টুডেন্ট ছিল ওরা তো আসতোই। আর আমরা যারা বাইরে থেকে অন্য স্কুল থেকে আসতাম, ওদেরকে অ্যাডমিশন টেস্ট দিয়ে ভর্তি হতে হতো। তো আমার অ্যাডমিশন টেস্টটা বেসিক্যালি খুব একটা ভালো হয় নাই। তো পরে দিয়ে আমার বড় দুই ভাইও ছিল স্কুলে, আমার বাবা আহ, গিয়ে ওখানে বলেছিল যে আমার বড় দুই ভাই ছিলেন। পরে আমি স্কুলে ভর্তি হই। আমার ফার্স্টে রোল নাম্বার ছিল সম্ভবত 36। 36 ছিল আমার আচ্ছা, ক্লাস 6 এর রোল নাম্বার। তো তখন একটা ব্যাপার ছিল কি, যে যারা কেমিক্যাল কমপ্লেক্স কম্পাউন্ডে বা ওদের যাদের বাবারা বা মায়েরা ওখানে চাকরি করত, ওদের একটা বেতন ছিল সম্ভবত 5 টাকা কি 10 টাকা। 5 টাকা, রাইট। 5 টাকা। আর আমরা যারা বাইরে থেকে যেতাম, আমাদের বেতন ছিল সম্ভবত 105 টাকা। ঠিক আছে। তো জি, জি, হ্যাঁ, আহ, হ্যাঁ, তো যারা হচ্ছে গিয়ে আবার 1 থেকে 5-এ থাকতো, প্লেসের মধ্যে থাকতো, তো ওদের আবার কিছুটা কনসেশন ছিল, যেমন সম্ভবত ওদের 35 টাকা বেতন দেওয়া লাগতো। তো প্রথমে যখন ভর্তি হই, তখন আমার বাবা প্রথমেই বলে দেন যে আহ 1 থেকে 5-এর মধ্যে কিন্তু বাপ থাকতে হবে, নাহলে কিন্তু 105 টাকা। আহ, তখন আসলে 105 টাকা অনেক ভালো বেতনই না, ছিল, কারণ না, মফস্বল। অনেক 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 থেকে বড় কথা হচ্ছে গার্জিয়ানের মতো কথা বলেছে আর কি, হ্যাঁ যাতে হ্যাঁ হ্যাঁ একটা তুমি ভালোভাবে থাকো আর কি, এটার জন্যই বলেছে আর কি। হ্যাঁ, যে পড়ালেখা করো, প্লেস 1 থেকে 5-এর মধ্যে থাকতে হবে। তো প্রথম সাময়িক পরীক্ষা ক্লাস 6 এর প্রথম সাময়িক পরীক্ষার পরে দেখা গেল যে 36 আমার রোল নাম্বার, কিন্তু যে মানে নতুন জায়গায় কোপ আপ করতে একটু সময় লাগে, বা তখন আমার রোল নাম্বার প্রথম সাময়িক পরীক্ষার পরে আসতো 9। মানে অতটা খারাপ না, কিন্তু তাও আমার মনটা খারাপ যে 5-এ তো আসতে পারলাম না। এখন কি হ্যাঁ, স্কুলই ছাড়তে হয় কিনা পরবর্তীতে, যে 105 টাকা বেতন দিয়ে আমাকে আবার। তো আচ্ছা, আলটিমেটলি অবশ্য আর আমাকে কখনো 105 টাকা বেতন দিতে হয়নি। এটা আচ্ছা, একটা ভালো দিক ছিল। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর আমাদের ওকে। সময়কার টিচাররা ছিলেন যে অনেকে ছিলেন, অনেকে আবার পরবর্তী ট্রান্সফার হয়ে গেলেন। আহ হারাদন স্যার ছিলেন, ইংরেজি পড়াতেন। তারপরে আহ বিমল স্যাররা ছিলেন। আরাজন স্যার কি ইংলিশ পড়াতো না ভূগোল পড়াতো? মানে আমি তো জানি, আমরা ভূগোল পেয়েছিলাম পড়াতো স্যারকে, আমাদের হিস্টোরি, হ্যাঁ, মানে আমাদের ভূগোল পড়াতো, আমি যতটুকু আমাদের। আমরা পেয়েছিলাম। হ্যাঁ, উনি ভূগোল পড়াতেন বিশেষ করে। তবে আমরা সম্ভবত কিছুদিন ওনাকে ইংলিশ টিচার হিসেবেও পেয়েছিলাম। তো আচ্ছা, আহ, আমাদের সময় সম্ভবত আমাদের প্রিন্সিপাল স্যার ছিলেন বেলায়েত হোসেন স্যার সম্ভবত। আচ্ছা, বেলায়েত হোসেন স্যার ছিলেন, উনি ছেলেদেরকে বাবারা বাবারা বলে ডাকতেন। আপনি কি মনে আছে জনি ভাই? আমার মনে আছে। মারার সময় তো উনি সেরকম মারতো, উনি বাবারা সবসময় মিলে একটা মারতো। একটা যে কি বলে, একটা কেরাত বেত নিয়ে ঘুরতেন কিন্তু। জালিবাতি,
জালিবেদ, জালিবেদ রাইট। নিয়ে ঘুরতো। হ্যাঁ, জালিবেদ নিয়ে গেছে। ছেলে জালিবেদ পেলে নিয়ে কিন্তু ঘুরে। ওনাকে খুব, হ্যাঁ, বাঘের মতো ভয় পেত কিন্তু। মানে উনি চিকন একটা চশমা পরতেন, খুব ছোট একটা ফ্রেমের, এরকম করে তাকাতেন, এবং ছেলে পেলে মনে করেন ওরকম করে কারোর দিকে তাকালেই মনে করেন ওর তো আত্মা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। আর হুম ব্যাট নিয়ে হুম। হাঁটতেন। তখন খুব স্ট্রিক্ট ছিল মানে স্কুলে। চশমার উপর দিয়ে তাকাতো আর কি, ঠিক আছে, চশমার হ্যাঁ, উপর দিয়ে চশমার বেশি উপর দিয়ে তাকাতো। এরকম এরকম করে তাকাতেন, কিরকম করে যেন একটা মানে একটা ভয়ঙ্কর লুক ছিল। তো আর না সত- না ঠিক আছে। আর আমাদের স্যাররা তো ছিলেনই। আর আহ, মাওলা স্যার ছিলেন, তারপরে হুজুর স্যার ছিলেন, আমাদের গেম টিচার খালেক স্যার ছিলেন, অসাধারণ মানুষ ছিলেন। তারপরে আহ, আমরা কিছুদিন হরিবিলাস স্যারকে পেয়েছিলাম। পরে মনে হয় কিছুদিন পরেই মনে হয় স্যার রিটায়ারমেন্টে চলে গিয়েছিলেন। আমরা রফিক নিজামী তোমরা স্যারকে আমরা পেয়েছিলে তখন পাইনি। স্যার মোস্ট প্রবাবলি তোমরা, তোমরা মনে হয় ক্লাস 9 10 মনে হয় স্যারকে পাও নাই যতটুকু মনে হয়। স্যারকে মনে হয় কি 9 10 পেয়েছিলে না, আরো আগে কোন পেয়েছিলে? কাকে কাকে? ও হরিবিলাস স্যার, হরিবিলাস স্যার কি? না, হরিবিলাস স্যারকে আমরা ক্লাস সিক্সে বা সেভেনে, সিক্সে পেয়েছিলাম কিছুদিন, সেভেনে হয়তো কিছুদিন, এরপরেই উনি হয়তো বা রিটায়ার করে গিয়েছিলেন। হরিবিলাস স্যারের হুম হুম। কথাও খুব মনে আছে। উনি পেটের মধ্যে বেশ জোরে কিন্তু চিমটি দিতেন। খেয়েছেন কিনা আপনি কখনো হ্যাঁ জানি না। তারপরে হ্যাঁ, ডাস্ট, মানে মানে এইভাবে না বলে বলে খাইনি কে, এরকম যে হাত তুলতে বললো মনে হয় তুলতে পারবে না মানে হ্যাঁ রাইট, এটা হচ্ছে। হ্যাঁ মানে খুব জোরে চিমটি দিতেন, প্যান্ট একদম মানে চামড়া টামড়া অবস্থা খারাপ হয়ে যেত। আর ডাস্টার দিয়ে উনি প্যান্টের মধ্যে একদম সাদা রং করে দিতেন। আর মাঝে মধ্যে একটু কবিতা মানে সুরে সুরে কথা বলতেন। তো হ্যাঁ ভালো, মানে খুব রসিক স্যার ছিলেন। আর এরপরে সাইফুল স্যার ছিলেন ইংরেজি টিচার, আকলাক স্যার ছিলেন। তারপরে সুবিমল স্যার কিছুদিন পরে প্রিন্সিপাল হয়ে আসেন। আমাদের আলম স্যার, যার কথা না বললেই নয়, আলম স্যার ছিলেন। আর ম্যাডামদের মধ্যে তো জবা জবা মাসি ছিলেন, নমিতা মাসি ছিলেন। তারপরে রেজিনা ম্যাডামকে আমরা কিছুদিন পেয়েছিলাম, ফিরোজা ম্যাডাম ছিলেন। আর এরপরে আরো অনেকে ছিল, আমি আসলে এখন আহ আচ্ছা হ্যাঁ, কোনো প্রবলেম, ই তুমি করতে পারছি যতটুকু না। মনে করো। হুম, তুমি বলতে থাকো, আমরা শুনছি। আহ এরপরে হচ্ছে আমরা ক্লাস সিক্স সেভেন পেরিয়ে এইটে আসলাম। তোমরা এইটের কি বৃত্তি পরীক্ষা। শ্যান স্যারকে তো মনে হয় পেয়েছি। অফকোর্স সেন্সার, সেন্সার তো মানে এই যে কথা ছুটে যাচ্ছে আসলে। নো প্রবলেম, আহ, তুমি কন্টিনিউ করো, হ্যাঁ কোথাও মিস হলে না, আমি তোমাকে হেল্প আমি করবো, সমস্যা আসলে হবে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের আমাদের শিক্ষক বৃন্দের কাছে, মানে যারা আমাদেরকে আমাদের এই গোল্ডেন সময়টাতে আমাদেরকে পথ প্রদর্শন করেছিলেন। আমি যদি আপনাদের আহ, আহ, নাম মনে না থাকে, আমি আপনাদেরকে করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আসলে লাইভে আসে আসলে রিক্যাপিচুলেট করাটা আসলে খুব টাফ। ঠিক হঠাৎ আছে, করে হয়তো মনে থাকে না অনেক সময়। তুমি কন্টিনিউ করো, আমি যতটুকু পারি তোমাকে একটু হেল্প করার চেষ্টা করবো, বিকজ তোমাদের আর আমাদের সময়টা খুব বেশি ডিফারেন্স না তো, 2 3 বছরের একটা ডিফারেন্স। তো এই হ্যাঁ, সময়ে না হয়তো তোমাকে হেল্প করতে পারবো, সমস্যা নেই। না, আমরা যারা হচ্ছে কম্পাউন্ডের বাইরে থেকে আসতাম, তো আমরা হচ্ছে বিকাল বেলা দুপুরে যে টিফিন পিরিয়ড হতো, তো টিফিন পিরিয়ডে দেখা যাচ্ছে যে আমরা আমরা বেশ কয়েকজন বাইরে থেকে আসতাম। আমি আসতাম, তারপরে আশরাফুল হক, কাউসার হায়দার, এছাড়া আমাদের ফ্রেন্ড আসতো হচ্ছে। ইন্টারাপ্ট করি, তোমরা মানে হুজুর স্যারকেও পেয়েছিলে যে মারা গিয়েছিল যে আমাদের হ্যাঁ, হুজুর স্যারের কথা আমি বলেছি, হুজুর স্যারকে আমরা পেয়েছি। উনি খুব অমায়িক মানুষ ছিলেন। আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুন। উনি সবসময় একটা কথা বলতেন, ইসলাম ইজ দা আমাদের কমপ্লিট কোড অফ লাইফ। আপনাদেরকে বলেছিল কিনা? হ্যাঁ বলেছে মানে অবশ্যই তুমি সবাইকেই বলছে। সবাইকে বলেছে। আর আমাদের হ্যাঁ, সাথে নেই হচ্ছে মারা গিয়েছেন হচ্ছে হুজুর স্যার, মারা গিয়েছেন। মাওলা স্যার হুম, আমাদের সাথে আমাদের মাঝে নেই, আমাদের মাওলানা সাথে স্যার মারা আছে গেছেন। হুম। নিজামী স্যারকে তোমরা তার মনে হয় পাও নাই। নিজামী স্যারকে আমরা পাই নাই, তবে নিজামী স্যারের বাড়ি আমাদের ওখানেই। তো আমি আর আমার মেজো ভাই একবার ওনাকে দেখতে গিয়েছিলাম। আমার মেজো ভাই ফেরদৌস মুন্না, আপনারা তো চিনেন ভাইয়াকে। হ্যাঁ আহ, চিনি হ্যাঁ। উনি হচ্ছে নিজামী স্যারের খুব প্রিয় পাত্র ছিলেন। এবং আমার ভাইও ওনাকে খুবই পছন্দ করেন। নিজামী স্যার, শুনেছি, আমি তো আসলে ওনাকে সরাসরি পাইনি। তো নিজামী স্যার ইংলিশ পড়াতেন। আহ, আহ, ওনার মুখেই শুনেছি যে উনি আসলে খুব অসাধারণ একজন শিক্ষক ছিলেন। ওনাকে আমরা ওরকম করে আসলে পাইনি। তো আমরা পাইনি, আমরা most probably আমরা ক্লাস
6-7 থাকতে পেয়েছিলাম মোস্ট প্রবাবলি, আমার যতটুকু মনে পড়ে। কিন্তু আমরা মানে মনে করার মতো এরকম খুব বেশি আমার মানে মনে আসছে না আর কি। আমরা মানে 6-7 পর্যন্ত স্যারকে পেয়েছিলাম, এরপরে আর হ্যাঁ, পেতে পারিনি। খুব একটা বেশি স্মৃতি নাই আসলে ওনার সাথে। আমাদের মধ্যে নিজামী স্যার আমার জানা মতে নাই, আমাদের সাথে মাওলা স্যার নাই, আমাদের সাথে হুজুর স্যার নাই, আমাদের সাথে খালেক স্যার নাই। আমার জানা মতে মানে খালেক আমাদের খালেক সময়কার স্যার 4 জন স্যারের কথা আমার মনে আছে আর কি। খালেক স্যার আমাকে মাঝে একদিন ফোন দিয়েছিলেন। উনি সম্ভবত একদিন শারীরিক অসুস্থতার কারণে সম্ভবত ফোনটা দিয়েছিলেন যে কি করা যায় না করা যায়। তো আচ্ছা আচ্ছা। আহ, উনি উনি ফোন করে বলছে, ইফতেখার চিনছস, আমি তো খালেক স্যার। বুঝছে? তো ওনার তো আসলে কিছু লিজেন্ডারি ডায়লগ ছিল। হ্যাঁ, এই মনে করেন যে আপনি মনে মনে এখন বলতেছেন যেটা, জনি ভাই, আচ্ছা, গেডি তুমি রক বলো। মোড হইছে। রাইট রাইট রাইট। ঠিক আছে। তো ওনার পিটি আসলে কি বলবো, আমার কাছে খুব আনন্দদায়কই মনে হতো। খুব কম সময়ে আমি পিটি মিস করেছিলাম। আর আমাদের সম্ভবত এক এক দিন এক একটা ক্লাসের ভাগ করা ছিল যে আজকে পিটি তোমরা কন্ডাক্ট করবা বা এরকম। আমার হয়তো আমার যত সম্ভব মনে পড়ে যে শপথের দায়িত্বটা আমার ছিল, শপথ পাঠ করা যেটা। তো আমার আচ্ছা খুব এনজয়, আমি খুব এনজয় করতাম জিনিসটা। আচ্ছা, তো একটু তোমার ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে আমাদের একজন হ্যাঁ, লিখেছে কেপি স্যারের মানে একটা ডায়লগ ছিল হচ্ছে মানে ফাড়াইলামু বা ফাড়ালামু পাড়া এলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাড়াইলামু। পাড়া এলাম। একজন এটা স্যারের আমাদের তোমাদের স্যারের বেসমেট স্যার আমাদের ব্যাচমেট কাউসার কাউসার এটা রিমাইন্ড করেছে। কাউসার হায়দার এটম। হ্যাঁ হুম। এটম এটম। হ্যাঁ হ্যাঁ। তো হ্যাঁ এটমই লিখেছে। হ্যাঁ হ্যাঁ, অ্যাটম হচ্ছে আমার রিলেটিভও কিন্তু কাউসার হায়দার। হ্যাঁ, আচ্ছা ও আচ্ছা আমার মামার ছেলে, আমার মামাতো ভাইও হয়। আমরা একসাথে একই স্কুলে ভর্তি হয়েছিলাম ক্লাস 6-এ। আচ্ছা তো আচ্ছা। তো স্যারের আসলে বিশেষ করে যখন একটা লম্বা সময় স্কুল বন্ধ থাকতো, হুম তো যেদিন খুলতো ওই দিন হচ্ছে গিয়ে পিটি অবশ্যই হতো। কারণ মাঠের মধ্যে যে ঘাস, এর মধ্যে যে পাতাগুলো পড়ে থাকতো ওগুলা পরিষ্কার করার জন্য স্টুডেন্টদেরকে আমরা স্যার ব্যবহার করতে যে এই পাতা কুড়াও। পাতা কুড়ানোর একটা তখন হিড়িক পড়ে যেত যে সবাই ধুলা টুলা নিয়ে অবস্থা একদম খুব খারাপ। আর যখন যারা একটু চালাক প্রকৃতির ছিল, তারা হচ্ছে হুম। গিয়ে ওই যে স্কুলের পিছন দিয়ে এসে যে ছেলেদের যে টয়লেটটা ছিল নিচে, ওখানে হুম। লুকায়ে থাকতো। এবং ওই যখন পাশে সেন্সারের বাটা ছিল ঠিক না? ওই যে ওই পাশেই তো মনে হয় সেন্সারের সেন্সারের বাসা ছিল, হ্যাঁ হ্যাঁ সেন্সারের বাসা ছিল, আর হোসনে ম্যাডামের বাসা ছিল। বাটা। রাইট। হ্যাঁ, হোসনে ম্যাডামের বাসা ছিল। তো ওই দিক দিয়ে থাকতো। এরপরে পিটি শেষ হয়ে যখন লাইন ধরে যাইতো তখন খুব মানে চালাক চতুরতার সাথে ওরা লাইনে কিভাবে যেন মার্চ করে যেত। তবে দু একবার যে অনেকে ধরা খায় নাই তা না, বেশ আচ্ছা ভালো মন্দ মারও খেয়েছে। তো বুঝতে পেরেছি। তো হ্যাঁ, আপনাদের সময় জনি ভাই প্রিন্সিপাল তো বেলায়েত স্যারই ছিলেন, তাই না? আমরা বেলা স্যারকে পেয়েছিলাম, তো বেলা আপনারা স্যারকে সুবিমল পেয়েছিলাম। স্যারকে কি পেয়েছিলেন? সুমন স্যারকে আমরা শেষ সময় পেয়েছিলাম। শেষ সময়ে পেয়েছেন। আর শেষ সময় পেয়েছিলাম। আমাদের ক্লাস আচ্ছা 8-9 পর্যন্ত সময়টা খুব ভালোই কেটেছিল। তবে আমরা ক্লাস 10-এ এসে আমরাই সেই ব্যাচ, যে ব্যাচে 2003 ব্যাচ, যখন হচ্ছে গিয়ে চিটাগং কেমিক্যাল কমপ্লেক্স হঠাৎ করে বন্ধ করে বন্ধ দেয়। হয়ে বন্ধ করে দিই হ্যাঁ, রাইট। বন্ধ করে দেয়। অনেকে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে হচ্ছে অনেকে বিদায় নিয়ে চলে যায়। আমাদের স্কুল অনেকটা স্থবির হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তখন আমরা পরের আমরা পরীক্ষার্থী ছিলাম, এসএসসি পরীক্ষার্থী ছিলাম। স্কুল বন্ধ হয়ে গেছে আসলে, তখন আমরা যে কি একটা হেল্পলেস কন্ডিশনে পড়ে যাই। কমেন্টে মোস্ট প্রবলি তোমার কোনো ফ্রেন্ড একজন কমেন্ট করেছে, তুমি একটু কথার ফাঁকে এটা একটু চোখ বুলিয়ে নিতে ফারহানা, পারো আর কি। হ্যাঁ, ফারহান হোসেন বশর স্যার, মাওলা স্যার, বিমল স্যার, হুজুর স্যার, আনোয়ার স্যার, নিজামী স্যার, কেরানি স্যার, আলেক স্যার, তাদের কথা ভুলে গেছো? না, আমি তাদের কথা ভুলে যাইনি, আমি বলে নিয়েছি। আমি বিমল স্যারের কথা বলছি, হুজুর স্যারের কথা বলছি। আসলে দুই একজনের কথা হয়তো আহ ই নো হয়ে যেতে প্রবলেম, পারে, তুমি ক্যারি মিস করো হতে ক্যারি পারে। অন ক্যারি অন। হ্যাঁ তো 2003-তে যখন 2003-তে বন্ধ হয়ে যায় না, ঠিকই 2002-তে বন্ধ হয়ে যায়। 2002 তে, টুতে, 2002 রাইট, এর 2002 ডিসেম্বরে এর মোস্ট প্রবলি, ডিসেম্বরে, ডিসেম্বরে হ্যাঁ। থেকে। হ্যাঁ শেষের আর দিকে আমরা পরীক্ষার্থী ছিলাম সম্ভবত মার্চে অথবা মার্চে। ফেব্রুয়ারিতে। হ্যাঁ। রাইট তো মানে হঠাৎ মার্চে। করে 2 মাস সময় বাকি আছে, তখন আসলে স্কুল বন্ধ হয়ে যায়। তখন আসলে আমরা তখন 30-35 জন স্টুডেন্ট আসলে আমরা অথই পানিতে পড়ে যাই। কি করব, কোনো কোচিং নাই, কিছুই নাই। তখন আসলে
কে কিভাবে যে আসলে পরীক্ষা দিবে, মানে পরীক্ষা আদৌ দিতে পারবো কি পারবো না, এটা নিয়ে আসলে খুব দোটানার মধ্যে ছিলাম। যে যার মতো পারতেছে, যেখানে পাচ্ছে যে কোচিং করতেছে বা প্রাইভেট করতেছে। আমি এবং হাসানুল করিম, আমাদের ফার্স্ট বয় যে অনি, ও সম্ভবত আহ অলরেডি কোচিং কিছুদিন, নিয়ে একটা কমেন্ট এসেছে আমাদের, ওই যে হ্যাঁ, মিনহাজ, তোমাদের ক্লাসমেট ছিল মিনহাজ, মিনহাজ উদ্দিন। সে আবার হ্যাঁ, হ্যাঁ, লিখেছে কোচিং, কোচিং কোথায় করেছিলি বল। হ্যাঁ, সেটা ওই যে কোচিং, কোচিং কথা বলে আমি, হ্যাঁ হ্যাঁ, কোচিং আমি আর হাসান সম্ভবত সীতাকুণ্ড বয়েজ স্কুলে কিছুদিন, সপ্তাহখানেক মনে হয় গিয়েছিলাম। আমার বাবার পরিচিত একজন টিচার ছিলেন, ওনাকে বলে আমরা জাস্ট ওখানে জাস্ট কোচিংটা অ্যাটেন্ড করার জন্য, কারণ কিছুই নেই আসলে, যা হাতে পাচ্ছি তাই আমরা হাতে বেড়াচ্ছি, এরকম একটা অবস্থা। আহ, তো তখন আমাদের খুব কঠিন সময় গিয়েছে। তবে তখন যে আলম স্যারের কথা বললাম, আলম স্যার তখন যে বলিষ্ঠ ভূমিকা নিয়েছিলেন, এবং সাথে যে আমাদের অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দরা ছিলেন, তারা যে মানে কি বলবো, মানে অক্লান্ত পরিশ্রম করে আবার আমাদের কোচিংটা চালু করলেন। এটা আসলে বলে বোঝানোর মতো কোনো কিছু না, যে তারা যে কি পরিমাণ কষ্ট করেছেন আমাদের জন্য। আমরা মানে ছেলেগুলো যাতে অন্তত পরীক্ষাটা দিতে পারে, পাশ ফেল পরের কথা, আসলে তখন পাশ ফেল নিয়ে কেউ এত বদার ছিল না যে পাশ ফেল করবে কিনা। তোমার সিসিসি স্কুল থেকে এত বছর পরে ব্যাচ ফাঁকা যাবে কিনা সেটা নিয়ে আসলে একটা সন্দেহ টেনশনে তৈরি ছিল। হয়েছিল, টেনশনে ছিল। আসলে তাদের প্রতি যে কৃতজ্ঞতা, সেটা আসলে কথায় বলে বোঝানোর মতো আসলে কিছু না। তো এই কঠিন সময় পার করেও আমরা আল্লাহর রহমতে খুব একটা খারাপ রেজাল্ট করি নাই। আহ, তখন যদি আমাদের স্কুল যদি নর্মাল ফ্লোতে থাকতো, তাহলে হয়তো আমরা একটু ভালো রেজাল্ট করতে পারতাম। তবে এই কঠিন পরিস্থিতিতেও আমরা কিন্তু আমাদের উপজেলার কিন্তু খারাপ রেজাল্ট করি না, আমরা হয়তো ফার্স্ট ফাইভের মধ্যেই ছিলাম। সেটার অল ক্রেডিট গোস টু আওয়ার টিচার্স। তারা এতটাই ভালো ছিলেন যে আসলে যে মানে এই প্রভাবটাই ওনারা আমাদের উপরে খুব একটা বেশি পড়তে দেননি আর কি। তো তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা, এবং সাথে আমার স্কুলের অন্যান্য যারা শিক্ষকরা ছিলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করবো আসলে আমার জানা নেই। আসলে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা আসলে বলে তো শেষ করা যাবে না। হ্যাঁ, এটা আসলে না, কিছু জিনিস কাউন্ট করা যায় না, এগুলো সব মানে কাউন্টলেস, আনকাউন্টেবল হ্যাঁ, যেটাকে বলে, সেটাই, এটা আসলে শেষ সেটাই। করা যাবে না আর কি। এগুলো কিছু কিছু। আরেকজন স্যার আপনারা পেয়েছিলেন, আখলাক স্যারকে পেয়েছিলেন, হুম, হুম, আখলাক হুম, স্যার, আমরা ক্লাসে পেয়েছিলাম, রাইট, মোজাম্মেল স্যারকে। স্যার, ওনারা মনে হয় মোজাম্মেল বন্ধু বন্ধু টাইপের ছিলেন। বন্ধুটা ওই যে সাইফুল স্যার, মোজাম্মেল স্যার, ওনারা একটু সাইফুল বন্ধু স্যার, টাইপের ছিল, ওই ঠিক যে আছে। আপনার মেডিকেল যে একটা বিল্ডিং ছিল তার সাইফুল স্যার থাকতো, হ্যাঁ, সাইফুল হ্যাঁ, স্যার হ্যাঁ, থাকতো, সাইফুল স্যার থাকতো, হ্যাঁ। মানে যেটা অফিসার্স ম্যাচ বলতো, মানে অষ্টমী, হ্যাঁ, অফিসার্স অফিসার্স ম্যাচ। মেট, রাইট, হ্যাঁ, অফিসার্স মেসে থাকতেন ওনারা। হুম, তো হুম, হুম। সাইফুল স্যারের প্রতিও আমি মানে বিশেষভাবে কৃতজ্ঞ, কারণ আসলে বেসিক্যালি উনি আমাদের ক্লাস 8-এ সম্ভবত ইংলিশ টিচার হিসেবে উনি আসেন। আমার আমি খুব একটা ভালো ইংরেজি পারি না, তবে যতটুকু পারি আমার মনে হয় যে আমি ক্লাস 8-এ সে বিদ্যা দিয়ে এখনো চলতেছি। এরপরে আর আসলে কোনো ইংরেজিতে পড়ার আলাদা করে সুযোগ নাই। আমি বলবো যে ক্লাস 8টা একটা ভিত্তি ছিল। আমি সাইফুল স্যারের কাছে মানে অবশ্যই কৃতজ্ঞ যে ওনার আহ মানে শিক্ষকতা হিসেবে মানে শিক্ষাদানটা এত এফেক্টিভ ছিল যে ওটা দিয়ে আসলে এখনো দিন পার করছি। It's true. তুমি কি ওই যে সাইফুল স্যারের প্রাইভেট পড়তা ওই যে ওনার মেসে ওখানে যেতে? না ভাই, আমি প্রাইভেট শুধু ক্লাস 9-এ, না, না, মাওলা স্যারের কাছে আমি অঙ্ক পড়েছিলাম কিছুদিন। আমি মনে হয় সেন্সারের তা কাছেও পড়েছি। সেন স্যারের কাছে আমি পড়ছি, হায়ার ম্যাথ পড়ছি, আর আর ওরকম করে আলম স্যারের কাছে পড়ছি লাস্টে। আলম স্যারের কাছে পড়েছি, যে ওটা হচ্ছে স্কুল বন্ধ হয়ে যাওয়ার পর সম্ভবত ম্যাথস পড়েছিলাম স্যারের কাছে। বুঝতে আর পেরেছি। আ- তখন আপনাদের কি ওই যে সিনিয়র জুনিয়র খেলা তো হইতো না, হ্যাঁ, আমাদের ফুটবল সময় তো বা যে ক্রিকেট? ফুটবল, এটা তো তোমার স্কুলের পরে এই ব্যাপারটা ছিল আর কি। তোমার বেসিক্যালি দেখা গেলো যে মানে 4টা সোসাইটি যখন ক্লাস শেষ হতো, আগের থেকে হ্যাঁ, একটা হ্যাঁ, প্ল্যান থাকতো যে মানে আগের থেকে প্রি প্ল্যান থাকতো যে কার সাথে কার খেলা, আগেই খেলার একটা ব্যাপার হ্যাঁ, ছিল, হ্যাঁ, মানে হ্যাঁ, বুক করা হ্যাঁ, থাকতো হ্যাঁ, আর কি, যে হ্যাঁ, 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 8 এর সাথে 9 খেলবে অথবা 9 এর সাথে 10 খেলবে, ঠিক আছে, মানে সেটাই। এরকম একটা গ্রুপ ছিল আর কি, ওই খেলাটা ছিল আর কি। অনেক সময় 9-10 আমাদের সাথে খেলা, যখন হ্যাঁ।
হ্যাঁ 9-10 খেলা হতো ওই সময়। দেখা যেত আমার এখনো মনে আছে, আমাদের খালেক স্যার কিন্তু রেফারি ছিল। আমাদের অনেক খেলাতে খালেক কিন্তু স্যার খালেক কিছুদিন স্যার, রেফারি থাকতো, হ্যাঁ। হ্যাঁ তবে আমাদের স্কুলের রেফারি একটা থাকতো। জিনিস হতো কি, যে স্কুলের ওই যে একদম দেয়ালের সাইডটা যেখানে, হুম, সেখানে লম্বা লম্বা ঘাস হয়ে যেত, কিন্তু দেখা যেত যে হ্যাঁ বল ওইখানে হ্যাঁ গেলে একবার বল খুঁজে আনাটা আসলে খুব কষ্টের একটা ব্যাপার ছিল। তো রাইট। স্কুলে 9-10 এর সাথে যখন আমরা 9-এ ছিলাম, 10-এর সাথে খেলতে, তখন হারানোর কিছু ছিল না। তখন 10-কে হারাই দিতে পারলে তো খুশি তখন, কিন্তু যখন এটা তো 10-এ বোনাস, উঠলাম, এটা বোনাস আর হ্যাঁ কি। হ্যাঁ মানে হারাতে এটা বোনাস। পারলে তো ভালো, এটা বোনাস, রাইট। হারাতে পারলে তো ভালো, কিন্তু হ্যাঁ হেরে গেলে কিছু করার নেই। কিন্তু যখন রাইট। 10-এ উঠলাম, তখন 9-এর সাথে আসলে হারাটা একটু কেমন ইগো, মানে ইগোতে লাগতো। ও স্বাভাবিক, 9-এ এখন খুব তখন তো সিনিয়র, স্কুলের আমি সিনিয়র বড় ভাই, আমি এখন হ্যাঁ, জুনিয়র স্কুলে আমরা সিনিয়র বড় ভাই, আমরা যদি জুনিয়রদের কাছে হেরে যাই, মানে ওই ব্যাচে খুব সিনিয়র। ভালো ভালো কিছু ফুটবলার ছিল, যেমন হচ্ছে মাইনুল খুব ভালো খেলতো। তারপরে আচ্ছা আচ্ছা, ওদের সাথে আরো কয়েকজন প্লেয়ার ছিল, আহ ওরা বেশ ভালো খেলতো। আমরা মনে হয় দুই একবার মানে হেরেও গেছি ওদের কাছে। মানে তখন ওদের কাছে হচ্ছে, হেরে গেছে। আচ্ছা হ্যাঁ, ওদের কাছে একবার কি হেরেছিলাম মনে হয়। আর তখন হচ্ছে আমরা আহ, বাজিতে খেলতাম। বাজিতে কিরকম, একজন 2 টাকা, 2 টাকা করে দিব বা 1 টাকা করে দিব, জিতলে ওদের টাকাটাও আমাদের, মানে 1 টাকা দিয়ে 2 টাকা পাবো এরকম, বা 2 টাকা দিয়ে আচ্ছা। 4 টাকা পাবো অন্তত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদিন টিফিনের টাকা তখন 5-6 টাকা আমরা টিফিনে খরচ করতাম। তখন এই সময়টা আসলে আহ ভালোই ছিল। আমাদের সময় আমার এখনো মনে আছে, আমরা যখন ওই যে টুকটাক এত খেলাধুলা এত করতাম, তখন ক্রিকেট খেলার সময় 5 টাকা দিয়ে 10 টাকা, হয়তো সবাই 11 জন মিলে 5 টাকা দিত, 55 টাকা হতো। আর এরপরে তোমার মনে করো হম হম হম। অপোজিট টিমের 55 টাকা, যে দল জিতবে সে 110 টাকা নিয়ে যাবে। অর্থাৎ যে হ্যাঁ, 5 টাকা দিয়েছে সে অনেক সময় দেখা গেলো সে হ্যাঁ দশ 110 টাকা টাকা নিয়ে, নিয়েছে। হ্যাঁ মানে 5 টাকা দিয়ে 10 টাকা আর কি। সেটাই হ্যাঁ আসলে। তখন হ্যাঁ, আসলে এটাও কিন্তু অনেক অনেক বিশাল কিছু ছিল, তাই না? ডেফিনেটলি ডেফিনেটলি, এটা তো আসলে টাকার একটা যে ব্যাপারটা অবশ্যই ছিল, পাশাপাশি একটা আনন্দর কিন্তু ছিল। হ্যাঁ, টাকা তো একটা বিষয় ব্যাপার ছিল, কিন্তু আনন্দটা একটা বিশাল একটা হ্যাঁ হ্যাঁ, ব্যাপার ছিল। তখন ব্যাপারটা টাকাটা চেয়ে আসলে মনস্তাত্ত্বিক ব্যাপারটাই আসলে বেশি ছিল তখন। হ্যাঁ তা তো অবশ্যই তা মনস্তাত্ত্বিক বিষয়, আর সবার মনের মধ্যে কিন্তু একটা মানে ইয়া কাজ করতো, খুশি কাজ করতো, একটা এক্সাইটমেন্ট কাজ করতো। আবার মনে করে জিতার পর আবার কারোর সাথে জিতার পর সেটা নিয়ে কিন্তু কয়েকদিন হ্যাঁ, এটা গল্প হতো ক্লাসে, ঠিক আছে, মানে ওরকে হারাইছি গল্প ও গুজব কিন্তু হইতো, আহ, হ্যাঁ ওকে হারাইছে, হ্যাঁ। এবং সেটা নিয়ে বেশ কিছুদিন কিন্তু মানে একটা আহ, উত্তপ্ত আবহাওয়া কিন্তু দুইটা ক্লাসের মধ্যে হ্যাঁ বিরাজ করতো, যে একটা, হ্যাঁ, হ্যাঁ। আর আচ্ছা বৃষ্টির দিনে যখন আমরা যে ফুটবল খেলতাম, তখন হুম খেলার শেষে একটা রুটিন ওয়ার্ক ছিল, যে মসজিদের যে পুকুরটাতে আছে, ওখানে হুম, গিয়ে আমাদের WWF খেলা। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আপনার মনে আছে কিনা? হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ, WWF আমি একটু চিকনা বাচ্চা ছিলাম, হ্যাঁ, বেশ কিছুবার যে আপনার ওই যে কি বলে, আহ, আপনার কি বলে, ওই যে সামার, কি রক, স্ল্যাম বলে না কি জানি বলতো। তো আচ্ছা পাতলা থাকাতে বেশ কিছুবার আমাকে উপরে তুলে মারার খুব সুবিধা ছিল আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, অনেক আমরা অনেকক্ষণ কথা বলছি, আড্ডা দিচ্ছি। তোমার বন্ধুরা অলরেডি বলছে বন্ধুদের নিয়ে কোনো কিছু বলতে আর কি। অলরেডি ওরা কমেন্টে লিখছে যে বন্ধুদের নিয়ে কিছু বল। বন্ধুদের নিয়ে আসলে আমার স্কুল লাইফের যারা বন্ধু ছিল, সবাই, মানে সবার সাথে আমার সম্পর্ক আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। মানে অনেক সময় থাকে না যে বন্ধু বন্ধু রেষারেষি থাকে বা এরকম, আসলে আমার বন্ধুরা খুবই ভালো ছিল। যেমন হচ্ছে এখনো আমাদের সাথে যোগাযোগটা অবশ্যই আছে। আমাদের সায়েন্সে ছিলাম আমরা, হাসান, আমি, আহ, ফেরদৌস ছিল, পরে কাউসার হায়দার ছিল, মিনহাজ ছিল, আমজাদ ছিল আমাদের। তারপরে মেয়েদের মধ্যে ছিল কুলসুমা ছিল, আহ তারপরে রিক্তা ছিল, আরো ইসরাত জাহান ছিল, হাতিলোটা বাড়ি। আমার অনেক ফ্রেন্ড আছে। হাত হাতিলোটা নামটা শুনলে ওরা আবার একটু নস্টালজিক হয়ে যাবে আচ্ছা 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 আচ্ছা, ফর সাম আদার রিজন। আচ্ছা, ঠিক ওকে আছে। ওকে, নো প্রবলেম, সো ওকে, আমরা ছিলাম সায়েন্সে। আচ্ছা এরপরে ছিল আহ আশরাফুল হক, কমার্সে ছিল আশরাফুল হক, মনিরুজ্জামান, আহ রাজু ছিল আমাদের, জিয়াউল আলম ভুঁইয়া রাজু। এরপরে হুম মামুন, হুম হুম, রেজাউল, তারপর আরো ছিল, যেমন আসলে এখন হঠাৎ করে
স্কুলে হ্যাঁ, ওকে, ওকে, নো প্রবলেম। বন্ধুদের। তুমি জিনিসগুলো বন্ধুদেরকে নামটা একটু রিকল করো। আর আমি বাই দিস টাইম না, আমি একটু মনে হয় জানি তুমি ভালো গানও করো। হ্যাঁ, আমরা যেহেতু এখন এই ভালো গানও তুমি করো, হ্যাঁ, তুমি ভালো গান করো। তো আমরা যেহেতু একটা ডাক্তার, ডাক্তার তো মানুষকে ট্রিটমেন্ট করে। তো গান গেয়ে মানুষের মন খুশি করে একটা ট্রিটমেন্টের মধ্যেই কিন্তু পড়ে। গান শুনি আর কি। আহ এটা এটা পরে পরে এটা পরের জন্য রেখে দেই, ঠিক না, আছে। পরে না। আজকে একটু শুনবো, তুমি একটু প্রিপারেশন মনে মনে নাও যে কোনটা আমাদেরকে হুম। শোনাবে। আমরা একটু হলে আমাদেরকে করো, ঠিক আছে। তোমাদের হ্যাঁ, একজন আমি বন্ধু ছিল গান মুস্তফা, শোনাবো। আমিন, আমিন ছিল মুস্তফা, একজন যে মারা গিয়েছে, তোমাদের একটা ক্লাসমেট হুম ছিল। হুম হুম। ওই স্বাস্থ্য স্বাস্থ্য ভালো করে একজন ছিল না তোমাদের ক্লাসমেট আমিন, কি হ্যাঁ, তোমাদের বেশি? হ্যাঁ, আমিনুল ইসলাম। আমিনুল হুম, ইসলাম আমাদের বন্ধু। ও হচ্ছে ক্লাস 6-এ ওর সাথে আমার পরিচয়। ও স্বাস্থ্য একটু ভালো ছিল। হুম, ওকে আমরা সবাই ডুবার ডাকতাম। আচ্ছা। ডুবার, যে সিন্দাবাদে যে ডুবার ছিল। দুবার, বুঝতে পেরেছি। হ্যাঁ, ওকে আমরা ডুবার ডাকতাম। আমিনও সায়েন্সে ছিল। এছাড়া আমাদের ও খুব ভালো সরল মনের একজন ছেলে ছিল, খুব অল্পতে রাগ করতো, খুব অল্পতে খুশি হতো, মাঝে হুম, মধ্যে খুব সিরিয়াস, মাঝে মধ্যে এখন ওর কিছু ফ্যামিলিয়াল ইস্যুস ছিল, যে কারণে ওর মনটা খারাপ থাকতো অনেক সময়। তো ও আসলে বেসিক্যালি খুব ভালো একটা ছেলে ছিল। আমার সাথে ও ফেসবুকে কানেক্টেড ছিল। তো মাঝে মধ্যে হঠাৎ করে ও আমার ওয়ালে লিখতো যে, দোস্ত কি খবর, কেমন আছোস, ভালো লাগতেছে না, এরকম করে হঠাৎ করে মাঝে মধ্যেই লিখতো। আমার এখনো ওই ওর যে ইয়ে আসে না আপনার, মেমোরিজ আসে ফেসবুকে। মাঝে মেমোরি, মধ্যেই আমার হ্যাঁ, কিন্তু মেমোরি। মেমোরিজ গুলো আসে যে আমিন আমাকে লিখছিল, বন্ধু কি খবর, কেমন আছোস। আসলে এত অল্প সময়ে সে যে এইভাবে এভাবে আমাদেরকে চলে যাবে, সেটা আসলে আহ, কারো কল্পনার বাইরে, মানে কারো কল্পনাতেও ছিল না আসলে। তো আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক। সে ভালো ছেলে ছিল, আপনারা সবাই তো জানেনই। হ্যাঁ, হ্যাঁ, আমরা হ্যাঁ। সবাই ও তার তো জন্য কলোনিতে দোয়া করি, ছিল তো, এটাই। আমরা তো দেখি। হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা, তোমার একটা বন্ধু মোস্তাফি লিখেছে যে সাখাওয়াত সামির, সে বলছে আমার নামটা একবারও বলস নাই, মানে আমার নামটা ভুলে গেলি। সাখাওয়াত সামির। এই যে ভাই, আপনি তো আমার বিপদে ফেলা দিচ্ছেন ভাই, দেখছেন মানে। না, 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 এখন আমি তিনি, আমি 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 ধরাই দিচ্ছি, না নো প্রবলেম। সাখাওয়াত, না না সাখাওয়াত, সাখাওয়াত খুব মানে আহ, আমার ভালো বন্ধুদের মধ্যে একজন সাখাওয়াত সাবির। সে একটু কবি প্রকৃতির লোক, সে হয়তো হ্যাঁ, অভিমান হ্যাঁ, করতে পারে। বন্ধু আমি সরি, আসলে সবার নাম আসলে এখন লাইভে এসে রিক্যাপিচুলেট করাটা আসলে আহ, একটু খুব ডিফিকাল্ট, ডিফিকাল্ট। খুব হ্যাঁ, এছাড়া যেমন আমার না, এই খুব কারণে ক্লাস, কিন্তু আমরা 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 এই কারণে মানে প্রোগ্রামের ভিতরে সব মীমাংসা করে ফেলছি। আমি আসলে মানে আহ, সবার নামটা মনে রাখাটা আসলে হঠাৎ করে বলাটা আসলে খুব টাফ। যেমন সায়েন্সে আমার আরো বন্ধু ছিল, না, যেমন হচ্ছে মুকুট ছিল, ও আর আর টেক্সটাইল থেকে আসতো। রাব্বি ছিল। ওরা আমরা যারা বাইরে থেকে আসতাম তাদের মধ্যে তারা বিকালে মানে দুপুরে টিফিন করাটার কারণে হয়তো কি আমাদের মধ্যে হৃদ্যতাটা একটু বেশি ছিল। মানে নট দ্যাট আমরা অন্যদের সাথে আলাদা ছিলাম, কিন্তু দেখা যেত আমরা অনেক সময় টিফিন শেয়ার করতাম, বা আমরা ওই যে টিফিনের সময়টাতে আমরা কলম খেলতাম, বা ছোট বল দিয়ে বারান্দার মধ্যে আমরা টেনিস বল দিয়ে ফুটবল খেলতাম এই বারান্দাটার তোমরা কি মধ্যে। কলম খেলতা ক্লাসে, মনে আছে কলম খেলতা টেবিলে, ওই যে হ্যাঁ, হ্যাঁ, সাবজেক্ট কলম টেবিলের উপরে? খেলতাম। কলম খেলার জন্য বেশ কয়েকবার মাইরও খাইছি। আহ, যে কলম খেলবি কেন, এটা নিয়ে আসলে খুব একটা স্যাররা বেশ কিছু বার আমাদের অ্যাটেম্প নিয়েছিলেন, কিন্তু পুরোপুরি বন্ধ স্যাররা করতে পারেন নাই। তো আমাদের একটা বন্ধু ছিল, আমাদের আপনারা চিনেন, মনিরুজ্জামান, ইসাক আঙ্কেলের ছেলে। মনি, মনি ডাক্তার মনি। মনি, হ্যাঁ মনি। ও আসলে একটু বিটলা টাইপের ছিল। ও আচ্ছা, হতো কি যে কলমটা কিভাবে যেন একটু ভারী করে নিয়ে আসতো, যে মানে কলমের ভিতরে অনেক কিছু কাগজ টাগজ দিয়ে মানে ভারী করে নিয়ে আসতো, হুম, যাতে কলমটা লাগলে ওখানে চরকির মতো ঘুরতে থাকতো, কিন্তু পড়তো না। আমরা খেলতাম ইকোনো ডিএক্স দিয়ে, বা ও মানে সামহাও ওটাও ম্যানিপুলেট করতো। পরে আমরা অবশ্য জিনিসটা ধরতে পেরে ওকে বেশ উত্তম মধ্যম দেওয়া হয়েছিল মনে হয় একবার। আর ও অলরেডি আর তোমাকে, মনি মনি অলরেডি তোমাকে ফাঁসাই দিছে। ওর মনি অত লিখেছে যে তুমি খুব ভালো কৌতুক জানো। না না, কৌতুক জানি না। কৌতুক জানি এটা আসলে আহ বন্ধু বান্ধব যখন আড্ডা দিই তখন হয়তো আমরা আহ হঠাৎ করে একটা কথা বলি, কিন্তু আসলে ওটা ইনস্ট্যান্ট, ওটা আসলে খুব একটা যে মেড আপ জোকস ওরকম না। এটা হয়তো বা খুব দুষ্টামি করে বলি, ওটা থেকে হয়তো বলছে।
ও এই যে ওকে, দেখছেন না, ও আসলে আমরা একটু মোটামুটি একটা বিটলা, তো ও আমাকে ফাঁসাই দেওয়ার চেষ্টা ফাঁসাই দেওয়ার কি, করতেছে। এই যে আমি তো তোমাকে আমি মানে সেটাই। আমি তো তোমাকে প্রেজেন্টটা করার সময় বলেছি, তোমাকে সে অলরেডি ফাঁসাই দিছে আর কি, বলেছে যে তুমি খুব ভালো জোকস পারো। হ্যাঁ আমি যে সেটাই। বলার সময় এভাবে বলেছি, বন্ধু বন্ধু। আচ্ছা, আমরা অনেকক্ষণ তো এই মানে খুব কথার মধ্যে ছিলাম, আড্ডার মধ্যে ছিলাম। এখন যেহেতু তুমি প্রফেশনাল একজন ডাক্তার, তো এখন এই ডাক্তারই আমাদেরকে বর্তমানে একটু একজনের পরামর্শ চেয়েছে যে আমাদেরকে সংক্ষেপে যদি বর্তমান যে পরিস্থিতি করোনা, হ্যাঁ, হুম হুম। এই করোনার পরিস্থিতি নিয়ে মোটামুটি আমাদেরকে যদি একটু, তুমি আমাদেরকে একটু যদি পরামর্শ দাও, আসলে এটা কি রকম, কিভাবে কি করা উচিত, সো দ্যাট আমরা সিসিসিয়ানরা একটু জানলাম আর কি, যেটাতে আমাদের কি করণীয় বা কি করার ছিল, মানে কিভাবে আমরা এটা থেকে প্রোটেক্ট করতে পারবো, কি কি ওয়ে আছে বা সিমটম গুলা, এই ব্যাপারগুলো যদি একটু আমাদেরকে যদি একটু শেয়ার করো। আচ্ছা, আহ, আসলে এখন মিডিয়ার মাধ্যমে আমরা মোরলেস সবাই মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে যে কিভাবে আমাদেরকে নিজেদেরকে সেফগার্ড করতে হবে। তো তো এখানে একটু একটু ইন্টারাপ্ট করি, কারণ মিডিয়াতে এত বেশি আমরা প্রেসক্রিপশন পাচ্ছি, হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ ডাক্তারও লিখছে, যে ডাক্তার না সেও লিখছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ মানে সেটাই। কার কথা যে আমরা শুনবো, কোনটা যে ফলো করবো, ইনস্ট্রাকশন শুধু মেসেঞ্জার তো ভরে যাচ্ছে, আপনি এটা করবেন, আপনি সকালে এটা হুম করবেন, বিকালে এটা করবেন, আপনার করোনা চলে যাবে। আবার কেউ বলছে যে আপনি এইভাবে করবেন, আপনার করোনা থাকবে না। কেউ বলছে এই হ্যাঁ এই সিমটম গুলো থাকলে আপনার করোনা। মানে ব্যাপারটা কিন্তু আমরা তো মিসগাইড হচ্ছি, কেউ হয়তো ব্যাপারটা শুনে শুনে বলছে, কেউ হয়তো কারো থেকে শুনে আবার লিখে বলছে যে হ্যাঁ এটা এটা করবেন, এটা এটা করবেন। তো তুমি যেহেতু বেসিক্যালি একটা ডাক্তার, আমাদের সিসিসি পরিবারে, এখন আমাদের এই পরিবারের জন্য তুমি ইন হাউস থেকে একটা পরামর্শ আমাদেরকে যদি দাও আর কি, সবার উদ্দেশ্যে। আহ, এখন আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যে সিচুয়েশন, সবাই আমরা মোটামুটি একটা ধারণা হয়ে গেছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় কতটুকু আমরা পরীক্ষা করতে পারবো। মানে আরটিপিসিআর যেটা পরীক্ষা করা হচ্ছে খুব কম হুম সংখ্যক হুম জায়গায় হচ্ছে, এবং সেটা করাটাও বেশ ঝামেলাপূর্ণ। তো এখন আমাদের প্রধান উদ্দেশ্যই থাকবে যাতে আমরা এফেক্টেড না হই। এক্স্যাক্টলি আমাদের উদ্দেশ্যটা থাকবে এফেক্টেড না হই। যেহেতু সরকার যে সাধারণ ছুটি ঘোষণা করেছে, যাদের ইমার্জেন্সি ডিউটি থাকছে, যেমন যারা আইন শৃঙ্খলা বাহিনীতে আছে, বা আমরা যারা যারা চিকিৎসা চিকিৎসা সেবার সাথে যুক্ত আছি, হুম ডাক্তার নার্স বা অন্যান্য যারা আছে, বা জরুরি সেবা যেমন হচ্ছে টেলিযোগাযোগ, বিদ্যুৎ, পানি, যারা বাইরে না গেলেই নয়, আপনারা সবাই ঘরেই থাকুন। মানে বাইরে গিয়ে আপনি কখন যে কার থেকে ইনফেক্টেড হয়ে যাবেন তার কোনো আহ সেটা বলা যায় না, কারণ এখন অ্যাসিমটোমেটিক কেরিয়ার কিন্তু অনেক। অনেক। আমাদের দেশে জনগণের সচেতনতার অভাব হোক, বা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটার কারণে হোক, আমরা কিন্তু টেস্ট করতে পারছি না, সে কারণে আনডায়াগনোসড কেস কিন্তু অনেক বেশি থেকে যাচ্ছে। সো আপনি কার থেকে ইনফেক্টেড হয়ে যাবেন সেটা আপনি বলতে পারেন না। সো আপনাকে এখন যেটা করতে হবে, বাসায় থাকতে হবে, একান্ত জরুরি কাজ ছাড়া যদি জরুরি কাজে যদি বাইরে যেতে হয়, সেক্ষেত্রেও আপনার নিজস্ব প্রোটেকশন নিতে হবে। আমাদের যে প্রথম থেকেই পিপি নিয়ে আমাদের খুব একটা লঙ্কা কাণ্ড হয়ে গিয়েছিল হুম, আমাদের স্বাস্থ্য খাতে। তো পিপি তো শুধু সাদা একটা পোশাক, যেটা সেটা কিন্তু পিপি না। পিপির এক্স্যাক্টলি। মেইন অংশটা হচ্ছে একটা ভালো ফেস মাস্ক, ফেস শিল্ড, গগলস, আর হচ্ছে আপনার হ্যান্ড গ্লোভস। আপনি যখন বাইরে যাবেন, নট নেসেসারি যে আপনি পিপি পরে বের হতে হবে। আপনি আপনার কারণ করোনা ভাইরাস যেটা, সেটা হচ্ছে আপনার শ্বাসনালী দিয়ে বা মুখ দিয়ে বা চোখ দিয়ে বেশি আপনার শরীরে প্রবেশ করার সম্ভাবনা থাকে। তো আপনি যদি এই জিনিসটা আপনার ওই যে অ্যারাউন্ড দ্য নেক এবং হেড যদি আপনি প্রোটেক্ট করতে পারেন, এবং আপনার হাত যদি আপনি প্রোটেক্টেড রাখতে পারেন, সেই ক্ষেত্রে আপনার আক্রান্ত হওয়ার মানে আহ, সম্ভাবনাটা কমে যায়। আপনাকে কমে যায়। সাদা পিপি পরে বের হতে হবে না। আর যদি আপনাকে বের হতে হয়, আপনি হচ্ছে একটা ফেস মাস্ক, আর যদি গগলস পাওয়া যায় গগলস ব্যবহার করবেন, আর হাতে একটা গ্লাস ব্যবহার করবেন। যদি অনেক ক্ষেত্রে বাজার করতেই হয়, মানুষজনের বাজার তো করতেই হবে, ওষুধপত্র কিনতেই হবে, যেতেই হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি পর্যাপ্ত দূরত্ব বজায় রেখে আপনি দোকানে যখন যাবেন, অনেক দোকানে দেখে গেছে যে ওরা সার্কেল করে দিয়েছে যে এই দূরত্বে দাঁড়াতে হবে। যদি সুযোগ থাকে অনেক সময় ওখানে দোকানের দূরত্ব, সামনে সুতাও বেঁধে হ্যাঁ দিছে, হ্যাঁ, যে সুতা আপনি বেঁধে দিয়েছে, রাইট। সুতার। হ্যাঁ, আর হচ্ছে কি আপনার আহ, আপনার গ্লাভসটা বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমরা যে লেনদেন করছি, টাকাটা কিন্তু একটা খুব ভালো সোর্স ইনফেকশন ট্রান্সমিশনের জন্য।
যে আপনাকে টাকাটা দিচ্ছে সে খালি হাতে দিচ্ছে, আপনি খালি হাতে টাকাটা নিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার হাতে ইনফেকশন বা জীবাণুটা থেকে যেতে পারে। ঠিক আছে, সো আপনি একটা গ্লাভস ব্যবহার করুন, অথবা যদি গ্লাভস না থাকে খুব দ্রুত হ্যান্ড স্যানিটাইজার পকেটে রাখবেন, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার রাখবেন। খুব কাছাকাছি কারোর সাথে খুব বেশি কথা বলবেন না, মানে খুব মুখোমুখি দাঁড়িয়ে কারোর সাথে কথা বলার দরকার নেই। হাঁচি কাশি দেওয়ার সময় আপনারা শিষ্টাচার বজায় রাখবেন। আর হচ্ছে যত কম সংখ্যক সময় আপনি বাইরে থাকতে পারেন, ঠিক আছে। আর হচ্ছে বাসায় আসার পরে সবার প্রথমে আপনার কাজ হবে যে বাজারগুলো আপনারা আনছেন, বাজারটা হচ্ছে আপনার পরিবারের কাউকে, আমাদের আহ, মা বাবারা আছেন বা ফ্যামিলি মেম্বাররা আছেন, ওনারা যাতে না, হ্যাঁ হ্যাঁ, বাইরের পলিথিনটা আপনি যদি সম্ভব হয় বাইরের পলিথিনটা আপনি ডিসকার্ড করবেন। বাইরের পলিথিনটা আপনি আরেকটা পলিথিনে মোড়ায় একটা ঢাকনাযুক্ত বাক্সে ফেলে দিবেন। আর যেই কাঁচা সবজি এগুলো আছে আপনার পানিতে শুধু রাখলেই হবে, ওগুলার জন্য কোনো ডিসইনফেকশনের দরকার নেই। আর যে জুতো আছে জুতোটা আপনার ঘরের বাইরে রাখবেন, কখনোই জুতো ভিতরে ঘরের ভিতরে থাকবেন, ঠিক আছে। আর হচ্ছে সবার প্রথমে আপনার কাজ হচ্ছে আসে আপনার গ্লাভস খুলে ডিসকার্ড করবেন এবং সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন। এরপরে আপনি হচ্ছে গিয়ে প্রপার সেফটি মেনটেন করে আপনার গ্লাভস, সরি মাস্ক এবং আপনার গগলসটা খুলবেন। আর যে বাইরের পোশাকগুলো আপনারা পরে আসছেন, বাইরের পোশাকগুলো আপনারা আধা ঘন্টা ডিটারজেন্ট পানিতে ভিজিয়ে রাখবেন। এরপরে হচ্ছে গিয়ে সেটা ধুয়ে আপনারা শুকোবেন। আর অনেক সময় কি ঘরে রোদে আপনারা শুকালেও কি কোনো উপকার পাওয়া যায়? অনেক সময় অনেকে বলে যে রোদে শুকালে একটা কড়া রোদের মধ্যে যদি আধা ঘন্টা শুকায় তাহলে সেক্ষেত্রে মানে হয়, আমি জানি না, আমি আমার শোনা কথা। না, আমাদের শিক্ষকরা যেটা বলছেন যে কাপড় চোপড়ের মাধ্যমে আসলে ট্রান্সমিশনের সম্ভাবনা খুব কম, ঠিক আছে, কাপড় চোপড়ের মাধ্যমে খুব কম। আর প্রথম দিকে যে একটা আমাদের ধারণা ছিল যে টেম্পারেচারের একটা ভূমিকা আছে এই করোনা ট্রান্সমিশনের ক্ষেত্রে বা প্রোগ্রেশনের ক্ষেত্রে, আসলে সেটা এখন WHO বলছে যে আসলে এরকম কিছু নেই। সো কম শীতে বেশি বা বেশি গরমে কম, হুম, আপনার ওটা সাথে কোনো রিলেশন নাই, ওরকম কোনো ব্যাপার আসলে নেই। আর আচ্ছা, আমাদের কাছে একটা কোয়েরি এসেছে, আমরা ওনে বলছে যে না, আমাদের তাপমাত্রার সাথে এটা সম্ভব মানে সুস্থ মানুষ মাস্ক পরা দরকার আছে কিনা, এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করো। সুস্থ মানুষের ঘরের ভেতরে মাস্ক পরার দরকার নেই। যদি আপনারা ঘরে থাকেন, যদি সুস্থ থাকেন, কোনো সিমটম না থাকে, বাসার কারো মাস্ক পরার দরকার নেই। তবে বাইরে গেলে আপনার একটা মাস্ক পরতে হবে, ঠিক আছে। এখন সেটা যদি ভালো মাস্ক হয় সেটা সেটা এনশিওর করাটা জরুরি। এখন বলছে যে একান্তই যদি না হয় 3 লেয়ারের যে সার্জিক্যাল মাস্ক গুলো আছে, অথবা লিনেন কাপড়ের তৈরি যে মাস্ক আছে, সেটা আপনারা পরবেন। কারণ হচ্ছে আপনি সুস্থ আছেন কিন্তু আপনি বাইরে যাচ্ছেন, অন্য কেউ কি সে কি সুস্থ আপনি যার সাথে কথা বলছেন? রাইট, হ্যাঁ, সেটা হচ্ছে আপনার প্রোটেকশনের জন্য আপনার মাস্কটা পরতে হবে। সেটা জরুরি না যে N95 মাস্ক আপনার পরতে হবে, আপনি একটা ভালো কোয়ালিটির সার্জিক্যাল মাস্ক, সাথে অন্যান্য বাজারে এখন অন্য মাস্ক পাওয়া যাচ্ছে, খুব বেশি দাম না, তো ওগুলো আপনারা চাইলে একটা সার্জিক্যাল মাস্ক এবং একটা আপনার অন্য একটা ভালো মাস্ক দুটো একসাথে পরতে পারেন। তুমি আরেকটা কথা বলেছো অনি, যে আমরা টাকা যে নোট গুলো আছে সেই নোট থেকে বেশিরভাগ ট্রান্সমিশন হওয়ার একটা সম্ভাবনা থাকে, তো এটার ক্ষেত্রে কোন রকম ট্রান্সমিশন হওয়ার সম্ভাবনা থাকে, কারণ যে হাত হ্যান্ড টু হ্যান্ড চেঞ্জ হচ্ছে, তো মানে অনেক হাত তো এটা চেঞ্জ হচ্ছে, হাত থেকে এটা আসতে পারে, এরকম একটা কোয়েরি আমাদের কাছে এসেছে। মানে এরকম কোনো আছে কিনা, আমরা টাকাটাকে কিভাবে, এটা কি হ্যান্ড স্যানিটাইজার এখান দিয়ে মানে স্প্রে করব, অথবা মানে কিভাবে কোনো গাইডলাইন আছে কিনা আমাদের কাছ থেকে? টাকাটা আসলে স্যানিটাইজ করার মতো কোনো উপায় নাই। আপনি যখন টাকাটা হ্যান্ডেল করবেন তখন আপনার হাতে যাতে জীবাণুটা মনে করেন যে হাতে গ্লাভস পরা থাকলে আপনার অনেকটাই নিরাপদ। হ্যাঁ, গ্লাভস পরা থাকলে আপনি নিরাপদে থাকছেন। পরে আপনি গ্লাভসটা ডিসকার্ড করলেন, এবং যদি দেখা যাচ্ছে গ্লাভস নেই, খালি হাতে আপনি টাকাটা ডিল করছেন, তখন হচ্ছে গিয়ে আপনি তো সবসময় টাকা নিয়ে থাকছেন না, যখন আপনি টাকা কাউকে দিচ্ছেন বা নিচ্ছেন, এরপরে বা বাজার থেকে আসার পরে সাথে সাথে আপনি হাতটা ভালো করে 20 সেকেন্ড ধরে
সাবান পানি দিয়ে ধুয়ে নিবেন, ঠিক আছে? জরুরি না যে হ্যান্ড স্যানিটাইজার বা একদম হচ্ছে ওই লাইফ বয় যে চাপ দিয়ে ইয়ে করতে হয়, হ্যান্ড ওয়াশ। ওইটা দরকার নাই। যেটা হচ্ছে সাবান মানে ফেনা হয় এরকম কিছু, কোনো সাবান, যে কোনো সাবান দিয়ে আপনি হাতটা ধুতে পারেন। আর এর মধ্যে আপনি আপনার হাতটা মুখের বা চোখ নাকের কাছে বেশি আনবেন না। একটা স্টাডি ওই দিন আমি দেখলাম যে আহ আহ, এটা হচ্ছে চোখের মধ্যে অনেক বেশি, অনেকটা সময় ওরা থাকতে পারে। আমি জানি না ব্যাপারটা কতটুকু অথেন্টিক, কারণ এখন বেশিরভাগ যে স্টাডি গুলো হচ্ছে এগুলো খুব শর্ট পিরিয়ডে, এবং সেগুলা পিয়ার রিভিউ জার্নালেও খুব একটা আসছে না। তো সমস্যা হচ্ছে যে এগুলা খুব অল্প সময়ে স্টাডি, তো তো আসলে সবকিছু আসলে বিশ্বাস করাও যায় না। তবে আপনার প্রোটেকশন তো আপনাকেই নিতে হবে, যে এক্স্যাক্টলি। চোখ, নাক, মুখ এবং আপনার হাত, আপনি এগুলা প্রোটেকশন করবেন। বাইরে থেকে আসার পর কাপড় চোপড় ধুয়ে আপনি একটা শাওয়ার নিবেন, একটা সাবান পানি দিয়ে অবশ্যই শাওয়ার নিবেন। আর যতটুকু সম্ভব সাবধানে থাকা, যেমন হচ্ছে ধাতব কোনো একটা পৃষ্ঠতলে এটা বেশিক্ষণ থাকে, তো সিঁড়ি দিয়ে ওঠার সময় যাতে আমরা সিঁড়ির হাতলটা না ধরি, ঠিক আছে? তারপরে আপনার লিফট লিফট যখন ব্যবহার করছেন আপনি কনুই দিয়ে লিফটটা ইয়ে করেন। হ্যালো? হুম হুম, তুমি কন্টিনিউ করো, তোমার কথা আমি শুনতে হ্যাঁ, পাচ্ছি, নো প্রবলেম। আপনি কনুই দিয়ে লিফটের বাটনটা চাপ দিবেন। তারপর আপনি ঘরে এসে যখন বেল দিবেন, আপনি যদি সম্ভব হয় আপনার আর্মটা ব্যবহার করুন, হাতটা ব্যবহার করবেন না, ঠিক আছে? এভাবে আমরা মানে যে ট্রান্সমিশন চেইনটা আমরা আহ, যদি আমরা এটা কন্ট্রোল করতে পারি তাহলে সেক্ষেত্রে অনেকাংশে আমরা এটা কন্ট্রোল করতে পারবো বলে আমার মনে হয়। আর করোনাকালীন সময়ে আপনাদের ইমিউনিটিটা বুস্ট আপ করা জরুরি। দেখা যাচ্ছে যে অ্যারাউন্ড 85% যারা করোনা এফেক্টেড হচ্ছে ওরা নিজে থেকেই সুস্থ হয়ে যাচ্ছে। কোনো বেশি কিছু ওষুধপাতি দরকার হচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে 5 to 10%, 15% যাদের হচ্ছে হসপিটাল যাওয়া লাগছে, এবং এদের মধ্যে হয়তো 5%-এর ভেন্টিলেটর লাগছে। সো আমরা চেষ্টা করব যাতে আমরা মেজরিটি 85% এর মধ্যে আমরা থাকতে পারি। 85%-এর মধ্যে থাকার জন্য আমাদের ইমিউনিটিটা বুস্ট আপ করা জরুরি। আপনারা সকালে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, তারপরে হচ্ছে একটা আপনার একটা পুষ্টিকর কোয়েরি খাওয়া দাওয়া এসেছে, খান। কমেন্টে একটা কোয়েরি এসেছে, তুমি যদি একটু মনিটরের দিকে তাকাও, একটা যদি একটা কোয়েরি এসেছে, একজন ভাই জানতে চাচ্ছে আর কি, এটা তুমি এটা একটু দেখো আর তোমার কথা কন্টিনিউ করো, মানে ফাঁকে এটা একটু উত্তরটা দিয়ে দিও। টাকাতে জীবাণু কতক্ষণ জীবিত থাকতে পারে? এটা নিয়ে আসলে কোনো স্টাডি আছে কিনা আমার জানা নেই। আমি জাস্ট এটা একটা অ্যাজ এ জেনারেল টার্ম আমি বলছি, কারণ এটা একটা ট্রান্সমিশনের একটা সোর্স, মানে সোর্স। অনেক সময় অনেকে বলছেন যে টাকাটা যাতে মানে আমরা সেফলি হ্যান্ডেল করি। আচ্ছা, আহ ওটাই আসলে জরুরি। আর একটা কোশ্চেন আছে, ফার্মের মুরগি জবাই করে মুরগি কিভাবে জবাই করে খাওয়া যাবে, গরুর মাংস, মানে অথবা এই ব্যাপারটা গরুর মাংস? আহ, আপনারা এখানে আসলে খুব একটা কোনো আহ, আহ, ওরকম পোল্ট্রিতে যে করোনা ভাইরাস যে ছড়াচ্ছে, পোল্ট্রির মাধ্যমে ছড়াচ্ছে এরকম আসলে কোনো আমি নিউজ আমার জানা নেই যে পোল্ট্রির মাধ্যমে বা গরুর মাংসের মাধ্যমে এটা ছড়াচ্ছে কিনা, এটা আসলে আমার জানা মানে নেই। প্রাণীজ আহ, যেগুলো হ্যাঁ, মানে ব্যাপার হ্যাঁ, আছে এটা প্রাণীজ। প্রাণীজ কোনো ইয়ে থেকে এটা ছড়াচ্ছে কিনা সেটা আমার জানা নেই। আহ, তবে অ্যাজ ইউজুয়াল যে সেফটি মেজার গুলো আমাদের অন্যান্য ক্ষেত্রে নিতে হবে, এখানেও সেই একই নিয়ম। এবং খাওয়া দাওয়া অবশ্যই আমরা বাঙালিরা তো খাওয়া দাওয়া ভালো করেই রান্না করে খাই। বিদেশে যারা ইউরোপিয়ান যারা আছে বা যা জাপানিজ যারা আছে, ওরা দেখা যায় যে কাঁচা মাংস খায়, দেখা যাচ্ছে ওদের অন্য ইনফেকশন হতে পারে। এখন খাওয়া দাওয়ার মাধ্যমে আসলে আমি কখনো দেখি নাই যে এটা ট্রান্সমিশন হচ্ছে কি হচ্ছে না, এটা আসলে কোথাও দেখিনি আমি। এখানে একটা প্রশ্ন আসছে, ফ্রিজের খাবার কিভাবে ভাইরাস মুক্ত করা যাবে? ফ্রিজের খাবার কিভাবে ভাইরাস মুক্ত করবেন? ফ্রিজে আপনি যদি খাওয়ার আগে এনে থাকেন, সেটা তো আমি আগেই বলেছি যে যদি শাকসবজি বা ফলমূল হয়, সেটা আপনি পানিতে ভিনেগার বা শুধু নর্মাল পানিতে আপনি আধা ঘন্টা এটা ভিজিয়ে রাখতে পারেন। এটা সাবান পানি দিয়ে পরিষ্কার করার খুব একটা বেশি জরুরি না। আপনি এটা নর্মাল পানিতে আধা ঘন্টা রাখতে পারেন, অথবা ভিনেগার মিশ্রিত পানিতে এটা রাখতে পারেন। আহ তো এটা আধা ঘন্টা থাকার পরে আপনি এটা ফ্রিজে
ঢুকাবেন। ফ্রিজে আপনি কোনো জিনিস এসে সরাসরি ফ্রিজে না ঢুকানোটাই বেটার। এভাবেই আগে আপনি ওয়াশ করে আপনার পরে ঢুকানো উচিত আর কি, আগে একটু ওয়াশ আগে, করে নিতে হবে। হ্যাঁ, আগে ওয়াশ করে মানে হচ্ছে খাওয়া দাওয়া, বিশেষ করে ফলমূল যেগুলো আছে ওগুলো আমরা ওয়াশ করে ঢুকাতে পারি। আর যেগুলো অন্যান্য যে খাবার, ওগুলো তো আমরা সবসময় ধুয়েই ঢুকাই, মাছ বলেন মাংস বলেন, এগুলো তো আমরা আসলে কখনো একটা সরাসরি ফ্রিজে ঢুকাই না। ফ্রিজে পানিতে রাখার পরে আমরা এটা ফ্রিজে প্রিজার্ভ করতে আমরা আচ্ছা, মনে হয়। আশা করি উত্তরটা পেয়েছি। আমরা আরেকটা কোয়েতে আছি, আমরা একটা প্রশ্ন এসেছে, একটু যদি দেখো। বলা হচ্ছে আমার ছেলের বয়স 2 মাস 9 দিন, বাট সে নিয়মিত টয়লেট করে, টয়লেট করে না। কিছুদিন প্লাকপোল খাওয়ালাম, তাও কিছু হচ্ছে না, পরিশেষে পানির বোতল দিয়ে টয়লেট করাচ্ছে। এখন কি করা উচিত, বা টয়লেটের ব্যাপারে একটু সহযোগিতা পেতে। আচ্ছা, আপনার ছেলের বয়স 2 মাস 9 দিন, বাট সে নিয়মিত টয়লেট করে না। আপনি আহ, নিয়মিত করে না মানে আপনি আহ, কয়বার করে বা দিনে কি আদৌ করে কিনা, এটা আসলে উনি স্পেসিফিক বলেন নাই। যে সাথে ওনার আচ্ছা, অন্য কোনো সিমটমস আছে কিনা, যেমন হচ্ছে পেট ফাঁপা থাকা বা আহ, আহ, সাথে বমি হয় কিনা, এগুলাও উনি মেনশন করলে ভালো হতো। 2 মাস 9 দিনের আচ্ছা, আচ্ছা। ওনাকে ফ্ল্যাকল আসলে বেশি খাওয়ানোরও দরকার নেই। বাচ্চাদেরকে বেশি জরুরি হচ্ছে ব্রেস্ট ফিড করা। আপনার বাচ্চা যদি ছোট হয়, 2 মাস 9 দিনের বাচ্চা, খুবই ছোট বাচ্চা, ও যদি রেগুলার এখন মায়ের বুকের দুধ টেনে খেতে পারে, ঠিক আছে, তাহলে মনে করবেন যে আপনার বাচ্চা সুস্থ আছে। যদি বাচ্চার অন্য কোনো উপসর্গ থাকে, তাহলে সে সবার প্রথম যে কাজটা করে যে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, অথবা যদি সে পায়খানা করতে না পারে বা পেট ফুলে যায়, তখন দেখা যাবে সে খাওয়া দাওয়াটা বন্ধ করে দিবে। অথবা ভিগোরাসলি তার বমি হওয়ার কথা, মানে রিপিটেড বমি হওয়ার কথা। যদি বমি না থাকে বা বাচ্চা যদি আপনার বমি হয়, বমি হয় বাচ্চার বমি হয়, আমাদের বমি হয়, হ্যাঁ। বা বমি হয়, আচ্ছা, হুম, যদি বমি। বাচ্চা বমি হয়, বাচ্চা এখন বুকের দুধ যেহেতু খাওয়াচ্ছে, সেটা ব্রেস্ট ফিডিং এর কিছু নিয়ম কানুন আছে। ব্রেস্ট ফিডিং করানোর পরে তাহলে বাচ্চাকে এই যে কাঁধের উপর নিয়ে বাচ্চার পিঠে হালকা হালকা চাপড় দিয়ে, কারণ আমরা বড়রা খাওয়ার পর একটা আহ, আহ, ঢেক ঢেক তুলি, যেটা ডেক আছে, হ্যাঁ, ডেক হ্যাঁ, আছে, ঢেক হ্যাঁ। আমরা তুলতে পারি, বাচ্চারা সেটা আসলে তুলতে পারে না। তো বাচ্চারা তুলতে না পারাতে সমস্যা হয় কি, যে ওদের একটা ইরিটেশন হয়, পরবর্তীতে ওদের বমিটা হয়ে যায়। তো বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর পরে প্রতিবার কাঁধে নিয়ে পিঠে হালকা হালকা চাপড় দিয়ে ওর ভিতরের যে গ্যাস ফর্ম হয় বা ওর যে ডিসকমফোর্ট, সেটা দূর করে দিলে বাচ্চা ইনশাল্লাহ আর বমি করার সম্ভাবনা কম। এরপরেও যদি দেখা যাচ্ছে বাচ্চা বেশি বমি করছে বা অন্য কোনো সমস্যা হচ্ছে, বাচ্চার পেট ফুলে যাচ্ছে, তাহলে আমার মনে হয় যে বাসায় ওরকম ফ্ল্যাকল না খাইয়ে বাচ্চাকে কোনো একজন শিশু রোগ বিশেষজ্ঞের কাছে দেখানো উচিত। কারণ বাচ্চাদের বিষয় সেন্সিটিভ, আসলে ওভার দা ফোন এক্সামিনেশন না করে আসলে খুব একটা বেশি বলা সম্ভব না। তবে বাচ্চা যদি বুকের দুধ খায় এবং বাচ্চা যদি বমি না করে, পেট ফুলা না থাকে, তাহলে আমার ধারণা যে ওরকম চিন্তিত হওয়ার কিছু নেই। ওকে, আমাদের কাছে আরেকটা কোয়েরি এসেছে, আমরা আসলে কি বলা হচ্ছে ডিম এনে না ধুয়ে কতক্ষণ রাখা যাবে। ডিম এনে না ধুয়ে রাখা কতক্ষণ যাবে? ডিম এনে না ধুয়ে রাখার খুব করে জরুরি? ডিম এনে ধুয়ে ফেললে তো সমস্যাটা হয় না। যেটা বলেছি যে আসলে ডিম, আপনি তো ডিমের সাদা বাইরেতেও শক্ত খোলস আছে। আপনি চাইলে ডিম সাবান পানি দিয়ে পরিষ্কার করতে পারেন, যেহেতু ডিমে বাইরে অন্যান্য ময়লাও লেগে থাকতে পারে, হাঁস মুরগি থেকে অন্যান্য ময়লা থাকতে পারে। তো আপনি পানিতে আধা ঘন্টা সেটা ভিজিয়ে রেখে পরবর্তীতে আপনি সাবান পানি দিয়ে ডিমটা পরিষ্কার করে এরপরে আপনি প্রিজার্ভ করতে পারেন। আচ্ছা, ওকে, আমাদের সাথে এক ভাই মোস্ট প্রবাবলি আমাদের সাথে কানেক্টেড হচ্ছে লাইভে, কোন আচ্ছা একটা, আচ্ছা। আমি বাইকে একটু কানেক্টেড করি। আচ্ছা, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই। হ্যাঁ, আসসালামু মিঠু ভাই আলাইকুম। ভালো আছেন? দুজনকেই আন্তরিক ধন্যবাদ। জি। আচ্ছা মিঠু ভাই, আমি বলি, আপনি থাকলে আমার কথা বলতে ডিফিকাল্ট হয়ে যায়, আপনি এত কথা বলেন, আমার কথা বলা, আমি আগে আমার কথাগুলো একটু বলে ফেলি। আচ্ছা, উনি আমাদের মিঠু ভাই হচ্ছে আমাদের 91 বেসের এক সিনিয়র বড় ভাই আর কি। জি উনি জি। আমাদের সাথে কানেক্টেড হয়েছে, হয়তো কোনো একটা পরামর্শের ব্যাপারে কথা। মিঠু ভাই, আপনি কথা বলতে পারেন আহ, উনির সাথে। আচ্ছা, জি, আসসালামু ইফতেখার, আলাইকুম মিঠু ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, আমরা আসলে মূলত প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি জনি এবং ইফতেখার আনুলকে, দুজনকেই। আমরা লকডাউনের কারণে কিন্তু ডাক্তার দেখাতে পারছি না। আমাদের যেসব ফ্যামিলি ডাক্তার যারা ছিল, ওরা কেউ বসতেছে না,
এখন এই কারণে আমাদের কিছু সমস্যা দেখা দিচ্ছে, যেমন আমার এক সময় আমার পিঠের একটা সমস্যা, পিঠে বলতে আমার দুই হাতের যে জয়েন্ট আছে, জয়েন্টের এখানে একটা পেইন হইতো। তো এই পেনটার পরে আমি ডাক্তার দেখানোর পরে, ফিজিক্যাল মেডিসিনের ডাক্তার দেখানোর পরে ডাক্তাররা আমাকে কিছু ওষুধ দিচ্ছিল, ওষুধ দেওয়ার পরে খাওয়ার পরে এটা মোটামুটি কমে গেছে। কিন্তু এখন আবার এটা ঘরে থাকার পরে এই ব্যথাটা একদিন আমি আমার মেয়েকে দিয়ে মেসেজ করানোর পরে এত বাড়ছিল যে আমি মুভ পর্যন্ত করতে পারতেছিলাম না, হাতটা নাড়াতে পারতেছিলাম না, পিঠ ব্যথাটাতে এত অতিরিক্ত ব্যথা হয়ে গেছিল। পরে আমি আবার ডাক্তারের সাথে পরামর্শ করছি, ডাক্তার বলতেছে যে না দেখে ইয়ে করা যাবে না। পরে আমি ওই প্রেসক্রিপশনটা ধরেই কিছু বা ওষুধ খাইছি, তার মধ্যে দেখা যাচ্ছে যে আপনার এখন কিন্তু এই ব্যথাটা স্টিল নাও আছে, যাচ্ছে না। এই ক্ষেত্রে কি করা যেতে পারে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার ব্যথাটা কতদিন ধরে? ব্যথাটা প্রায় 15-20 দিন, মানে গত 15-20 দিন ধরে আছে, এবং সেটা আগুন লাগলে যেভাবে জ্বলে এই জায়গাটা ঠিক এইভাবে জ্বলে মনে হচ্ছে। দোনো কাঁধে ব্যথা? দোনো কাঁধে না, এক কাঁধে না, মানে শোল্ডার, এই ঠিক পিছনে যে জয়েন্টটা আছে, জয়েন্টের পিছনে, ঠিক জয়েন্টের পেছনে ব্যথা? গোড়ালিতে নাকি হাতের গোড়ায়? হ্যাঁ, হাতের গোড়ালির পিছনে। আপনি কি কোনো এক্সরে করেছিলেন? হ্যাঁ, তখন করছিলাম, তখন কোনো সমস্যা ছিল না। সমস্যা ছিল না, আচ্ছা। আপনার ব্যথাটা কি মানে কি অনেক আগে থেকেই, মানে না, অনেক আগে থেকে না, না 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 বছর না, এই 15-20 দিন ধরে। আচ্ছা, আপনি কি এর মধ্যে কোনো আঘাত পেয়েছিলেন বা কোনো ভারী কিছু তুলতে গিয়েছিলেন কিনা? না 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 না, তুলতে যাইনি। আপনার ডায়াবেটিস আছে? না, ডায়াবেটিস নাই, আমার শুধু প্রেসার আছে। প্রেসারের সমস্যা আছে, আচ্ছা। যদি এক্সরেতে আপনার কোনো সমস্যা না থাকে, তো এটা মোস্ট প্রবাবলি আপনার কোনো লিগামেন্ট, মানে আমাদের হচ্ছে ওখানে মাংসপেশি যখন হাড়ে জোড়া লাগে তখন লিগামেন্টস থাকে, এছাড়া মাংসপেশি থাকে, আমরা সফট টিস্যু ইনজুরি বলি। সফট টিস্যু ইনজুরি অনেক সময় দেখা যায় যে আপনার লিগামেন্ট স্ট্রেইন হলে, বা আপনার অনেক সময় এখানে যে মাংসপেশি গুলো আছে ওগুলো আমাদের শোল্ডারটাকে স্টেবিলাইজ করে ধরে রাখে। তো অনেক সময় দেখা যায় যে এটা অনেক সময় স্ট্রেইন হয়, বা ফ্রোজেন শোল্ডার, ফ্রোজেন শোল্ডার একটা টার্ম আছে, যে কোনো আপনার লিগামেন্ট ইনজুরিতে আপনার ফ্রোজেন শোল্ডারটা হচ্ছে, কিন্তু কোনো এক্সরেতে কোনো আপনার হাড়ে কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে হচ্ছে কি আপনি ব্যথার জন্য আপনার ব্যথার ওষুধ খেতে পারেন। যদি ব্যথা কম থাকে সেক্ষেত্রে আপনি সিম্পল প্যারাসিটামল খেতে পারেন। যদি ব্যথা বেশি হয় তাহলে আপনি একটু পাওয়ারফুল, যেমন নেপ্রোসিন খেতে পারেন ব্যথার জন্য। আর সাথে গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন। আপনি মাসেল রিল্যাক্সেন্ট মায়োলাক্স ট্যাবলেটটা খেতে পারেন দুবেলা করে। আর আপনার ফিজিওথেরাপিটা বেশি ইম্পর্টেন্ট। আপনার কাঁধের ব্যায়াম করাটা জরুরি। কাঁধের ব্যায়াম করবেন আপনি সামনের দিকে ঝুঁকে হাতটা এভাবে ঘুরাবেন, ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে সার্কেলটা বড় করবেন, আবার উল্টা দিকে ঘুরিয়ে সার্কেলটা ছোট করবেন, আর দেয়ালে চাপ দিয়ে আপনার হাতটা উপরের দিকে তুলবেন। আপনি দেয়ালে চাপ দিয়ে হাতটা উপরের দিকে তুলবেন যাতে আপনার এই জায়গাটায় প্রেসার পড়ে। আপনি ফিজিক্যাল এক্সারসাইজ করুন, ওষুধগুলো খান, একটু হাতটাকে রেস্টে রাখুন। আপনি কোনো ভারী কাজ করবেন না, আর কোনো রকমের মাসাজ বা তেল মালিশ করার দরকার নেই। যেহেতু কোনো লিগামেন্ট ইনজুরি নেই, যদি আপনার কোনো লিগামেন্ট ইনজুরি থেকে থাকে সেটা আসলে বেশ কিছুদিন আপনাকে ভুগাতে পারে। যেমন অনেক সময় সেটা আপনার ইভেন মান্থস, কয়েক মাসও থাকতে পারে যদি এটা ফ্রোজেন শোল্ডার হয়ে থাকে। আসলে ফিজিক্যাল এক্সামিনেশনটা খুব জরুরি। যেহেতু আমি আপনাকে এক্সামিনেশন করে দেখতে পাচ্ছি না, তো মনে হচ্ছে যে আপনার ওখানে কোনো লিগামেন্টে ইনজুরি থাকতে পারে। তো আপনাকে যে কথাগুলো বললাম এগুলো আপনি মেনে চলুন। কিছু গরম শেক দিতে পারেন, ওষুধগুলো খান, ব্যায়ামগুলো করুন, আমার মনে হয় ইনশাল্লাহ কমে যাবে। আমি এর আগে শেক দিছিলাম, শেক দেওয়ার পরে কিন্তু ব্যথা বেড়ে যায়। গরম পানি দিয়ে শেক দিলে ব্যথাটা বেড়ে যায়। আচ্ছা, আপনি যদি ব্যথা বেড়ে যায়, আপনি অতিরিক্ত গরম পানি দিয়ে শেক দেওয়ার দরকার নেই। কুসুম গরম পানি দিয়ে শেক দিতে পারেন। যদি সেটা আপনার ডিসকমফোর্টের কারণ হয় তাহলে আপনি শেক দিয়েন না, আপনি সেটা ওমিট করতে পারেন। অন্যান্য ওষুধপত্র এবং ফিজিক্যাল এক্সারসাইজ গুলো আপনি করুন। থ্যাংক ইউ, ভালো লাগলো পরামর্শটা। ওকে জি, বিজু ভাই ওনার কোনো জানার আছে? না, আসলে জানার তো মানে আমি প্রথম থেকে শুরু থেকে দেখছি, এটা আসলে খুব মানে গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম আমাদের জন্য। আমরা সিসিয়ান যারা আছি, এটা কিন্তু আমরা অনেকেই এখন এই মুহূর্তে ডাক্তারের পরামর্শ নিতে পারতেছি না। মানে এই পরামর্শটা যে পরামর্শগুলি আমরা এখানে এই পর্যন্ত পাইছি, মানে আসলে খুবই মানে
খুবই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এই জিনিসগুলির জন্য, এবং খুব মহৎ একটা উদ্যোগ। এটাকে আসলে আমরা মানে এই একই পরিবারের হওয়াতে এই জিনিসগুলি আমরা পাচ্ছি। যদি পরিবারের না হইতাম, এখন এই মানে উপদেশগুলি আমাদের পক্ষে পাওয়া সম্ভব হতো না, বা পরামর্শগুলি পাওয়া আমাদের জন্য সম্ভব হতো না। তো যার জন্য দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি, এবং অন্তরের অন্তঃস্থ থেকে ধন্যবাদ, এবং 91 ব্যাচের পক্ষ থেকে ধন্যবাদ। ওকে মিঠু ভাই, জি ভালো থাকবেন। ধন্যবাদ মিঠু ভাই, হ্যাঁ, ঠিক ধন্যবাদ। আচ্ছা, আমাদের সাথে এখানে কোয়েরি এসেছে। এখানে যেটা বলছে, একজন কোয়েরি করেছে হচ্ছে রিং রাম প্রেসক্রিপশনটা কি। এটা আমি তো ডাক্তার না, আমি বুঝবো না এটা কোনো কিছু বলেছে। তুমি কি বলবে? রিংওয়ার্ম প্রেসক্রিপশন, রিংওয়ার্ম হচ্ছে হ্যাঁ, এটা আপনার যে আপনার উনি খালি শুধু একটা প্রেসক্রিপশনটা চাচ্ছেন। আপনি যদি রিংওয়ার্ম, এটা আপনার কোনো চিকিৎসা নিয়েছেন কিনা, বা এটার জন্য আগে কোনো ওষুধ খেয়েছেন কিনা, বা এটা কতদিন ধরে, এটা আসলে জানাটা জরুরি। আপনি যদি রিংওয়ার্ম ইনফেস্টেশন হয়, সেক্ষেত্রে আমরা কিছু অ্যান্টি ফাঙ্গাল ওষুধ আমরা ইউজ করি। যেমন হচ্ছে আপনার যেমন ফাঙ্গিডাল এসি একটা ক্রিম আছে, সেটা আপনি টপিক্যাল ইউজ করতে পারেন। আর এছাড়া ফ্লুগাল ক্যাপসুল আছে, ফ্লুগাল 50 মিলিগ্রামের ক্যাপসুল আছে। তবে সেটা আপনি আদৌ কি রিং ওয়ার্ম ইনফেস্টেশন কিনা উনি আচ্ছা, আসলে আমি একটু ইজি করে দিই। এটা এই কোয়েরিটা করেছে মিনহাজ, হ্যাঁ, তোমাদের বন্ধু। তো আমি হ্যাঁ মিনহাজকে হ্যাঁ একটা রিকোয়েস্ট করব যে পুরা, যেহেতু তোমার ফ্রেন্ড, হুম তোমার সাথে এখন সে ডিটেলসটা আর লেখেনি, তো আরো হুম হুম ডিটেলস এর জন্য যেহেতু তোমার সাথে একটু ডিরেক্টলি যদি ফোনে, তোমার যেহেতু একই ইয়ার মিট হ্যাঁ ফ্রেন্ড, সেটাই তোমার সাথে ডিরেক্টলি একটা কথা বলে নিলে আমার মনে হয় সুবিধা হবে, আমরা অন্যদেরকে একটা সময় দিতে পারবো আর কি। সেটাই। আমাদের আচ্ছা, সাথে এক সিনিয়র বড় আপু আছে, রোকেয়া বেগম 89 এর, আমাদের রেখা আপা আছে। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনি কেমন আছো? আমাদের জনি সাথে কেমন ডাক্তার আছো? আছে উনি। জি আপু কেমন আছেন? আচ্ছা, হ্যাঁ, উনি জনি অনি দুদিন আল্লাহর রহমতে মনে ভালো আছে। অনি অর্থোপেডিক্স এর শুনেই ফোন দিলাম, জিজ্ঞেস করলাম রান্নাকে অনি কিসের ডাক্তার। আমার হ্যাঁ আজকে 3 দিন ধরে আমি সিটিতে এসেছি, তো তুমি আমার কথাটা শুনো। পায়ের গোড়ালিতে খুব পেইন করছে, সেটা মাসেলও আসতেছে শুরুর দিকে, দুই হাঁটুতে পেইন করছে। এখন মাসেলে প্লাস গোড়ালিতে বেশি। ধরো নামাজে দাঁড়ালে বা দাঁড়িয়ে কাজ করলে, নামাজে দাঁড়ালেই বেশি খুব কনকন করে পেইন করতেছে। এমনিতে আমার ব্যাক পেইন সমস্যা আছে, ক্ষয় হুম আছে হাঁটুতে। আগে সার্ভাইকাল রিপস এরও প্রবলেম ছিল অনেক আগে, আচ্ছা ধরো ঘাড়ে আর কি, যেটা মাংস হাড্ডি বাড়ে বলে আর কি, অনেক হুম আগে থেকে, সেটা তোমার 11-12 সাল থেকে। সেটা জি কমে এখন কোমরের ইয়া আর কি, লাম্বার 5টা মনে হয় আমার ক্ষয় আছে এদিকে। আচ্ছা, আপনার তো নাম্বার ওগুলোর 5। জন্য মাসেল পেইন খাই। হ্যাঁ, হুম ক্ষয় আচ্ছা আছে তোমার 1.5 ইঞ্চির মতো, ডান আহ, দিকে বেশি। এখন আচ্ছা আজকে তিনি খুব গোড়ালি পেইন করতেছে, এত বেশি পেইন করতেছে, বিরক্ত লাগতেছে, মানে দাঁড়ালেই পা গোড়ালিটাই কনকন করতেছে। আলাদা কোনো পেইন কিলার খেতে হবে কিনা। গোড়ালির ব্যথাটা কোনো আঘাত পেয়েছিলেন? গোড়ালি বাম পায়ে গত 2 বছর আগে স্লিপ খেয়ে পড়ে ব্যথা পাচ্ছিলাম, মচকে গেছিল, তীব্র হুম পেইন ছিল। সেটা পরে এখানে অর্থোপেডিক্স ডাক্তারের রেফারে গিয়ে আমি আল্ট্রাসোনোগ্রাফি করিয়েছিলাম আমাদের আচ্ছা, অ্যাপিকে গিয়ে। ওখানে কিছু ধরা পড়েনি। আপনার যে গোড়ালিতে টেস্ট যে করলাম। ব্যথা করছে, সেটা কি হুম, মানে ভোরে মানে ঘুম থেকে উঠার পরে কি আপনি পা ফেলতে কোনো সমস্যা হয়? হ্যাঁ সমস্যা হয়। আমি ওটা ওনাকে বলছি ডাক্তারকে, যে পা দেওয়ার পর আমি কিছুক্ষণ হাঁটতেই পারি না। ধরো কদম দিয়ে 2-3 কদম মোটামুটি হ্যাঁ হ্যাঁ তোমার খোঁড়ায় খোঁড়ায় হাঁটার পরে, এটা হুম বাম হুম পায়ে, কিন্তু আজকে 3 দিন তোমার দুনো পায়ের গোড়ালিতে পেইন করতেছে। আচ্ছা, আপনার কি ডায়াবেটিস আছে? না, ডায়াবেটিস নেই। ডায়াবেটিস নেই। আর অন্য কোনো ব্লাড টেস্ট বা এরকম কিছু কি করেছিলেন? কোনো তখন এক্সরে শুধু করেছিলেন? ডাক্তার দেখে এই ইয়েতে পায়ের গোড়ালিতে আল্ট্রাসোনোগ্রাফি করিয়েছি, ধরো 3 মাস আগে আর কি, কিছু ওনারা আসেনি। কিছু যেটা আসেনি? এটা না, বাম পায়ে। কিন্তু আজকে 3 দিন তোমার দুটো গোড়ালি ব্যথা করে, মানে দাঁড়ালেই পা একদম গোড়ালিটা ভর করে দাঁড়িয়ে যদি নামাজে দাঁড়াই, আমার হুম ওখানেই মানে পেইনটা ব্রেনে নক করে, এত পেইন করে। আচ্ছা, ওখানে কোনো আগে যখন ডাক্তার দেখিয়েছেন স্যার, উনি কি ডক্টর কি বলেছিলেন যে কোনো হাড় বেড়েছে বা এরকম কিছু কি বলেছিলেন পায়ের গোড়ালিতে? উম,
না না, উনি কিছু বললেন না, রিপোর্টে কিছু আসেনি তো। আচ্ছা, কিছু আসেনি তো। অনেক সময় দেখা যায় যে এক্সরেতে সেটা ভালো বোঝা যায় না। আমাদের তো শুধু হাড় না, ওখানে অনেক মাংসপেশি আছে, ওখানে বিভিন্ন রকমের আমি রগ এক আছে। মিনিট, আমি আলট্রাসোনোগ্রাফি করিয়েছি, এক্সরে না। ওখানে কোনো এক্সরে করা হয়নি? না, উনি বলছে এক্সরে তো হয়তো আসবে না, হুম আপনি হুম। আলট্রাসোনোগ্রাফি করিয়ে আনেন, দেখবেন হয়তো আর যারা মোটামুটি তোমার পায়ের গোড়ালি টোড়ালি হুম আলট্রাসোনোগ্রাফি করে এ ধরনের হুম হুম। একজন ডাক্তারকেই রেফার করছেন, উনি অ্যাপিকে বসেন, চিটং এর অ্যাপিকেই ওনার ওনা করিয়েছিলাম আর কি। আলট্রাসোনোগ্রাফির রিপোর্ট কি ছিল? কোনো স্পেসিফিক কোনো ফাইন্ডিংস বা ডায়াগনোসিস কি করেছিল? না না, কিছু আসেনি, না কিছু আসেনি। আচ্ছা, যদি আপনার এখন যেহেতু ব্যথাটা বেশি, যেহেতু কোনো আঘাতের ওরকম হিস্ট্রি দিচ্ছেন না, ধরে নিচ্ছি যে হুম, সেটা আহ, হাড় থেকে হওয়ার সম্ভাবনাটা কম। ওখানে আমাদের বিভিন্ন ফাসা আছে, পায়ের ফাসা আছে, প্লান্টার ফাসা বলে। সেটা হুম, হচ্ছে আপনার একটা রগের মতো, যেটা সে অনেক সময় সেখানে হুম, আপনার যদি কোনো ইনফ্লামেশন হয়, কোনো প্রদাহ হয়, তখন সেক্ষেত্রে আমাদের পায়ের হুম, গোড়ালির ব্যথা হতে পারে। অথবা যদি আপনার কোনো হুম, পায়ের গোড়ালির পেছন দিকে আমাদের বিভিন্ন সফট টিস্যু আছে, বার্সা বলে, অনেক সময় হুম। বার্সা হলে, ও, বার্সাইটিস হলে এক ওখানে। মিনিট এক মিনিট, আমি তোমাকে একটু একটু শেয়ার করি অনি। আমি জি। কিন্তু ছোটবেলায় আমার ডান পা কেটে গিয়ে 11 সেলাই পড়েছে পায়ের আঙ্গুলের গোড়াতে। আবার বাম পায়ে তোমার 2004-এর দিকে তোমার বাম পা বাথরুমের কমোডে পড়ে কিন্তু বাম পায়ের গোড়ালির পেছন দিকে কাটা পড়েছে, সেখানে 19 সেলাই পড়েছে, মানে মোটামুটি দুনো পায়ে ইনজুর কিন্তু। আপা, আপনার কথাটা কেটে গেছে, আমি বুঝতে পারিনি। মানে আমার দুই পায়ে মোটামুটি ইয়ে আছে, ফ্র্যাকচার আছে। ধরো ডান পায়ে একদম ছোটবেলায় বটিতে কেটে হুম একদম তোমার 11 সেলাই পড়েছে, 5 আঙ্গুলের মানে ফাঁক বরাবর মাঝখানে আর কি, 3টে আঙ্গুলের হুম হুম। রগ কেটে গেছে এরকম, মানে আঙ্গুলগুলো আর বাঁকা হয় না। আর বাম আচ্ছা আচ্ছা। পায়েরটা হচ্ছে 2004-05-এর দিকে তোমার বাথরুমের কমোড ভেঙে পা ঢুকে গেছিল, তো ওখানে আপনার 19 পেছনের সেলাই পড়েছে। তবে রগটা ছিঁড়ে গিয়েছিল, টেন্ডনটা? রগ ছিঁড়ে নাই, রগে জাস্ট কমোডের ইয়ার ইয়াতে আর কি, গ্লাসে কমোডের আঁচড় হ্যাঁ। লেগেছে আর কি, খুব সিরিয়াসলি। পায়ের গোড়ালির এমনি পেছনে পেছনে রক্ত কেটে আঘাত লাগলে গিয়েছিল? না ব্যথা পেয়েছে পায়। কেটে গিয়েছিল তখন পায়ের পেছনে গোড়ালিতে, কোমরে? হ্যাঁ, আচ্ছা। আমরা হ্যাঁ, আমাদের পঙ্গুতে যে কোমরে ঢুকে যে পা কাটা যায়, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ, পেছনে যে আমাদের পায়ের গোড়ালির একটা রগ আছে, মোটা রগ, আপনারা হাতে এটা হ্যাঁ, হ্যাঁ, হাত দিয়ে ধরতে পারবেন। 90% ক্ষেত্রে হ্যাঁ, ওই হ্যাঁ, রগটা কাটা যায়, পরবর্তীতে অনেক লম্বা সময় আমারটা প্লাস্টার। কাটা যায়নি। আপনারটা ঠিক ছিল। আচ্ছা, যদি ওই হুম, রগের কোনো সমস্যা না থাকে, এটা হয়তো আপনার অন্য কোনো সফট টিস্যু ইনজুরির কারণে হচ্ছে। এখন আপনার যেহেতু হুম, এক্স রে করা হয়নি, সেহেতু আমি ধরে নিচ্ছি যে আপনার হাড় হয়তো বা ভালো আছে। আপনার এখন কাজ হচ্ছে হুম, যে আপনি পায়ে নরম সোলের জুতো ব্যবহার করবেন, মিটিগেটেড জুতো আছে, বা আলগা আমরা হ্যাঁ, হ্যাঁ, ইনসোল বলি। ওটা পাওয়া যায় বিভিন্ন আপনি চিটাগং থাকেন না ঢাকায় থাকেন? হ্যাঁ, চিটং থাকি। চিটাগং তুমি থাকেন। যেগুলো বলছো সেইগুলো, হ্যাঁ, আমি তো কন্টিনিউ বেল্ট ইউজ করতে হয়, মানে সবকিছুই শোয়া বাদ দিয়ে বাকি সব সময় কোমরে বেল্ট আচ্ছা। থাকবেই, না হলে আমি হাঁটতে পারি না, পিঠে ব্যথা করে। না, আপনার যেহেতু আপনার পিঠের যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে পিএলআইডি, যেটা আপনার একটা হ্যাঁ, ডিস্ক বের হয়ে গেছে, মাংসপেশি বের হয়ে গিয়ে পিছনে নার্ভে প্রেসার দেয়, সেটার কারণে অনেক সময় পায়ে গোড়ালিতে ব্যথা হতে পারে। তো গোড়ালির ব্যথার থেকে ওটা বেশি পা অবশ হয়ে যাওয়া বা পায়ে ঝিনঝিন করা, এগুলা বেশি সমস্যা বেশি করে। তো আপনি এখন হচ্ছে এখন যেহেতু এক্সামিনেশন করে দেখতে পাচ্ছি না, তো আপাতত আপনি পায়ে ইনসোল ব্যবহার করুন। পায়ে ব্যথার জন্য আপনি নেপ্রোসিন বা নেপ্রোক্সেন সোডিয়াম 500 মিলিগ্রাম ট্যাবলেট খেতে পারেন, ব্যথার জন্য এটা ভালো কাজ করে। সাথে হচ্ছে আপনি হুম, একটা নিউরোবি ট্যাবলেট, এটা দিনে একটা করে খাবেন। সাথে হচ্ছে আপনার যেহেতু হাড় ক্ষয় আছে আগে থেকে, আপনি যদি ক্যালসিয়াম আগে থেকে খেয়ে থাকেন সেটা কন্টিনিউ করবেন। পায়ের গরম সেক দিতে পারেন প্রতিদিন, 2 বেলা করে বা 3 বেলা করে কুসুম গরম পানিতে পা চুবিয়ে রাখবেন কিছুক্ষণ। আর হচ্ছে যদি আপনার ফিজিক্যাল এক্সারসাইজ বেশি করা না হয়, আমি বলবো যে শরীরের ওয়েট কমাতে হবে। যদি সম্ভব হয় রাতে রুটি খাবেন,
আর যদি ডায়াবেটিস না থাকে সেটা ভালো জিনিস। আর হচ্ছে আপনার রেস্ট থাকবেন কিছুদিন, বেশি হাঁটাচলা করার দরকার নেই, বেশি রেস্ট নিলে আমি ইনশাল্লাহ আপনার ব্যথাটা কমে যাবে। আর ইনসোল ব্যবহার করবেন, গরম শেক দিবেন, আর হচ্ছে ব্যথার ওষুধটা খাবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, জি ধন্যবাদ জনি, তোমাকেও ধন্যবাদ, বাহ, অনেক তোমাকেও আচ্ছা, ধন্যবাদ, ভালো জি থাকো, ওকে আপা, আল্লাহ ধন্যবাদ, হাফেজ। আসসালামু ভালো আলাইকুম। থাকবেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আচ্ছা, আমরা কথা বলছিলাম, আমাদের সাথে আরো কয়েকজন আছেন লাইনে, হ্যাঁ, আমরা তাদেরকে নিচ্ছি। এখানে একটা কোয়েরি এসেছে, সেখানে এসেছে, একটু এটার আনসারটা দিয়ে দিই, দিয়ে নাও। এখানে একটা কোয়েরি এসেছে, আহ, বলছে যে একটু তুমি যদি মনিটরে দেখো, তারপর আমি বলছি। উনি, আমরা অফিস থেকে এসে প্রতিদিন তো সাবান দিয়ে গোসল করি, কিন্তু মাথায় তো প্রতিদিন শ্যাম্পু করি না, এক্ষেত্রে কি করব ভাই, বলে দাও। যদি আপনি বাইরে থেকে এসে প্রতিদিন যদি বাইরে অফিস করা হয়, যদি অফিসে যাওয়া হয়, তো আমি বলবো যে বাসায় এসে মাথাটা ভালো করে পরিষ্কার করা উচিত, যেহেতু গায়ে সাবান দিচ্ছেন। যদি বাইরে থেকে আসেন, আমি বলবো যে আপনি শ্যাম্পু ইউজ করুন, বা আপনার যদি সাবানও আপনি ইউজ করতে পারেন, সাবানের পরে আপনি শ্যাম্পু ইউজ করতে পারেন। কারণ যদি এক্ষেত্রে জরুরি হচ্ছে, আপনি যদি বাইরে যান যাতায়াতের সময় বা অন্য সময় যখন আপনি অন্য মানুষের কন্ট্যাক্টে আসছেন, ক্যাপ পাওয়া যায়, সার্জিক্যাল ক্যাপ পাওয়া যায়, আপনি চাইলে ওগুলো ব্যবহার করতে পারেন। আর যদি যেদিন বাইরে যাওয়া হচ্ছে, আমি বলবো যে আসার পরে আপনি সম্পূর্ণ আহ, আহ, সাবান দিয়ে গোসল তো করছেনই, সাথে আপনি শ্যাম্পু দিয়েও গোসল করুন। ওকে, আমাদের সাথে আরেকজন সিসিসিয়ান আছেন, মইনুল, 2004। মইনুলের কথা তো বলছিলা, উনি সেই মইনুল, 2004। কি ভাই খবর? আসসালামু ছোট ভাই। আলাইকুম। আমি যতটুকু জানি মইনুল আজকে অসুস্থ। আমি আজকে দুপুর সন্ধ্যায় খবর পেয়েছি মইনুল আজকে অসুস্থ, শুনেছি, নাজমুলের মুখে শুনেছি। তো মইনুলকে আমরা লাইভে পেয়েছি। মইনুল, তোমার হ্যাঁ, কি সমস্যা হচ্ছে? উনি আছে, উনির সাথে শেয়ার করো। কি অবস্থা ভাই? অনেক ভাই ভালো আছেন তো নাকি? কি অবস্থা মইনুল, ভালো আছিস? অনেকদিন, হ্যাঁ তো অনেকদিন পরে আপনার সাথে কথা হলো, দেখা হলো ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই তো ভাই। তো কি আর শরীর খারাপ ভাই, নাকি? হ্যাঁ 3 দিন আগে হঠাৎ করে জ্বর উঠলো। হুম এর হুম পরের দিন ভালো হয়ে গেছিল। হুম এর হুম হুম পরের দিন বলতে গত পরশু দিন, না গতকাল, গতকাল হুম রোজা রাখছি। হুম সন্ধ্যার দিকে হঠাৎ আবার জ্বর ওঠা শুরু হয়েছে। তো পরে জ্বর ওঠা শুরু হয়েছে, সারা রাতও ছিল। আজকে সারা দিনও মানে জ্বর টর ছিল। হুম এর হুম মধ্যে আবার এই একটু ডাক্তার, আমার ভাইরা আবার, উনিও হুম ডাক্তার, হুম হুম। উনি আমাকে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরামর্শ দিচ্ছেন। তো ওটা আচ্ছা, খাইছে, খাওয়ার পরেই সেন্সলেস হয়ে গেছে আর কি। ওটা মানে সরি, খাওয়ার পরেই, সেন্সলেস হয়ে খাওয়ার গেছিস? পরে হ্যাঁ 1 ঘন্টা পরে সেন্সলেস হয়ে গেছে। মানে বমি বমি ভাব আসতেছিল, কি পাতলা ওষুধ পায়খানা খেয়েছিস? ছিল। জিম্যাক্স। কোন ওষুধটা খেয়েছিল 500? মইনুল? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। তো পরে পরে এখন আছে 100 থেকে 102 এর মধ্যে জ্বর ওঠানামা করতেছে। না হুম পারে হুম। র্যাপিডটা খাচ্ছি, আর হচ্ছে সাথে ওই গরম পানিটা আমি খাচ্ছি। সাথে আর কোনো সিমটম, শ্বাসকষ্ট, গলা ব্যথা, এরকম কিছু সিমটম আছে? বলতে শ্বাসকষ্ট নাই, গলা ব্যথাও নাই, হুম কিন্তু হুম। মানে হালকা একটু বুকে ব্যথা আছে আর কি, হালকা, ওরকম না। পিঠে আর ব্যথা আছে হচ্ছে কোনো? হ্যাঁ পিঠে হালকা আছে, ওই ওই অনুযায়ী আছে, একটু একদিকে শুধু, ডান পাশে শুধু পিঠে একদিকে হালকা ব্যথা? আছে। হ্যাঁ। আচ্ছা, শরীরে কোনো ফুসকুড়ি বা কোনো আহ আহ, কোনো দাগ না দেখা না যাচ্ছে, চাকা বা এরকম না কিছু? এরকম না কিছু না, নাই? ওই ধরনের কোনো, না চোখ তিন, চোখ ব্যথা করতেছে, চোখ চোখটা ব্যথা ব্যথা করতেছে? করে, চোখে ব্যথা নাকি চোখের পিছনে ব্যথা? চোখে ব্যথা, ধরলে ব্যথা করে আর কি, আচ্ছা ধরলে আচ্ছা ব্যথা করে। আচ্ছা আচ্ছা। এখন আর এই যে যেহেতু একটু পরে পরে নাপা রেপিডটা খাচ্ছি, একটু পরে পরে জ্বর ছাড়ে, আবার হুম একটু হুম, পরে আবার ওঠে। আচ্ছা, এখন যেহেতু আমরা সবাই জানি যে এখন যে অবস্থা, কোভিড এর যে অবস্থা, হ্যাঁ তো এটা আসলে সাসপেক্টে রাখতে হবে, এটা আসলে মানে এক্সক্লুড হম করার হম কোনো উপায় নাই। সাথে তোর অন্যান্য যে জ্বরের কারণগুলো আছে, ওগুলাও তোকে আহ, মাথায় রাখতে হবে। যেহেতু এখন ডেঙ্গি সিজন আসছে, হাই হ্যাঁ ফিভার হম বলতেছিস, পিঠে হালকা ব্যথা আছে, চোখে ব্যথা বলতেছিস,
তো চোখে ব্যথা, পিঠে ব্যথা এগুলা কিন্তু ডেঙ্গুরও একটা ইয়ে মানে সিমটম, ঠিক আছে? ডেঙ্গুতেও হাই ফিভার থাকে। এখন তুই যেহেতু অ্যাজিথ্রোমাইসিন শুরু করছিস, তুই অ্যাজিথ্রোমাইসিনটা কন্টিনিউ কর, অন্তত 5 দিন কন্টিনিউ করবি, ঠিক আছে? সাথে হচ্ছে যদি কাশি টাশি আছে, কাশি হঠাৎ আসে, মানে অল টাইম না, হঠাৎ অল্ট, আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কাশি এই যে যদি এখন না থাকে ঘামতেছি, এই যে এখন এখন কিন্তু জ্বর ঘামতেছি, ছাড়তেছে, এই যে জ্বর হ্যাঁ ছাড়তেছে, হ্যাঁ। এই যে ঘামতেছি। এখন যদি তোর, তুই বাসা কোথায়? বাসা এখন আছি হলো হাজারিবাগ, হাজারিবাগ, পুরান ঢাকায়? পুরান ঢাকা। আচ্ছা, যদি তোর দেখ 2-3 দিন পরে, দুই 2-3 দিন হয়ে গেছে না? 2-3 দিন, হ্যাঁ, গতকাল থেকেই জ্বর কন্টিনিউ শুরু হয়েছে আর কি, আর উঠছিল 2-3 দিন আগে। আচ্ছা, তুই আপাতত বাসায় থাক, যেহেতু তোর অন্য কোনো সিমটম আল্লাহর রহমতে এখন নাই, যেমন শ্বাসকষ্ট বা বুকে ব্যথা ওরকম নাই। তুই একটু অবজারভেশন করতে পারিস, যেহেতু অন্য কোনো কারণে হয় এজিথ্রোমাইসিন শুরু করছিস বা ব্যথার ওষুধ খাচ্ছিস। যদি ডেঙ্গু তো আসলে ওরকম অ্যান্টিবায়োটিকে কাজ করবে না, ডেঙ্গু ভাইরাল ফিভার, হ্যাঁ। তো আহ, যদি অন্য কোনো ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন হয়, তো এজিথ্রোমাইসিনে ইনশাল্লাহ 2-1 দিনে কমে যাওয়ার কথা, ঠিক আছে? আর এর মধ্যে যদি আল্লাহ না করুক যদি কোনো অন্য কোনো সিমটম, যেমন কোনো কোনো গলা ব্যথা বা শ্বাসকষ্ট হচ্ছে, এরকম যদি হয়, তুই অবশ্যই ঢাকা মেডিকেলে বা বিএসএমইউ তে ফিভার ক্লিনিক আছে, ওখানে গিয়ে তুই অবশ্যই কোভিডটা টেস্ট করবি। আর এখন যেহেতু জ্বর আছে তোর বাসায় যারা আছে, তুই একটু ওদের থেকে আলাদা থাক, আলাদা থাকছে। ঠিক আছে? হ্যাঁ, তুই একটু ওদের কাছ থেকে আলাদা থাক, ওদের সংস্পর্শে যাওয়ার দরকার নেই, রুমে থাক, সম্ভব হলে আলাদা বাথরুম ইউজ কর, আর যদি বাইরে যেতে হয় মাস্ক ব্যবহার করে একটা, ঠিক আছে? বাইরে আর তো আসলে খুব একটা যাওয়া হয় না, শুধু না না, অফিসে। আমি বলছি তোর তোর রুমের বাইরে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। অফিসে তুই জানান দে যে তোর এই অবস্থা, কারণ আহ, যদি তোর আসলে আল্লাহ মাফ করুক যদি সিমটম ওইদিকে যায়, তখন তো আসলে ওরাও এক্সপোজড হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তো তুই ওদেরকে এটা বল, অফিসে এটা ম্যানেজ করতে হবে। আর তুই বাসায় যদি রুমের বাইরে যাস, অন্যদের কারোর সাথে সংস্পর্শে আসিস, মাস্ক ব্যবহার করিস, ডিস্টেন্স মেনটেন করিস, কুসুম গরম পানি দিয়ে গাটা কিছুক্ষণ পর মুছে নিস। যদি গা গরম হয়ে যায়, জ্বর আসে, তখন হালকা কুসুম গরম পানি দিয়ে গাটা মুছে নিস। আর হচ্ছে কি, বেশি করে পানি খাবি, ভিটামিন সি, জিঙ্ক ট্যাবলেট, আর হচ্ছে নাপা, যেগুলো খাচ্ছিস অলরেডি। আর এজিথ্রোমাইসিন যেহেতু শুরু করছিস, সেহেতু 5 দিন এজিথ্রোমাইসিন কন্টিনিউ কর। এর মধ্যে যদি আল্লাহ না করুক যদি অন্য কোনো সিমটম দেখা দেয়, তাহলে তুই অবশ্যই হাসপাতালে এসে তোর টেস্ট গুলো করে নিবি। আর যেহেতু ওকে। যেহেতু এখন ডেঙ্গি সিজন, আমার মনে হয় ডেঙ্গুটাও একটু টেস্ট করে নেওয়াটা তোর জন্য ভালো হবে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে? দেখি তাহলে এখন রবিবারে দেখি, একটু ট্রাই করবো আর কি, হয় কোভিড এর টেস্টের জন্য ট্রাই করবো, আর এখানে যদি পারি ডেঙ্গুর জন্য ট্রাই করবো। সেটাই সেটাই। ঠিক আছে ভাইয়া, দোয়া করেন ওকে আমার মডেল, কিছু ঠিক আমার আছে, জন্য। ইনশাল্লাহ মডেল, ভয় পাইস না। আর এটা মডেল এত দোয়া করি। সিরিয়াস কিছু না, জ্বর হলে হ্যাঁ ইনশাল্লাহ, জ্বর হতে না পারে, জ্বর হলে ইনশাল্লাহ ছেড়ে যাবে। মানে বেশি হ্যাঁ হচ্ছে, হ্যাঁ যেটা আমি ডাক্তার না তারপরে বলে, একটা মানসিকভাবে শক্ত থাকতে হবে। হ্যাঁ, হ্যাঁ সব সেটাই। ভেঙে পড়া যাবে না, মানসিকভাবে মেন্টালি খুব স্ট্রং থাকা যায়। আমি শুনেছি, আমি আজকে সন্ধ্যায় নাজুলের সাথে কথা হয়েছিল, নাজুল আমাকে বলছে মনিরুলের এই অবস্থা, আমি একটু শুনতে পেয়েছি। যাক, তোকে আজকে পেলাম, আশা করি উনি বেশি যেটা করে পানি পরামর্শ খাস, পাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। পানি আর ভিটামিন সি বাস, মোস্ট প্রবাবলি। হ্যাঁ হ্যাঁ, একটু লেবু পানি যদি হ্যাঁ খেতে হ্যাঁ পারে। হ্যাঁ হ্যাঁ। ওকে, ঠিক আছে থ্যাংক ইউ বরুণ, ভাইয়া। ঠিক আছে, ঠিক আছে। ওকে, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু ভালো তুই আলাইকুম। থাকিস। ভালো থাকিস, হ্যাঁ। ওকে। আল্লাহ হাফেজ। ভালো থাকিস। হ্যাঁ। আচ্ছা, আমাদের সাথে লাইভে আরো যুক্ত আছেন অনেক কয়েকজন। তো আমি সবার উদ্দেশ্যে বলবো, যারা লাইভে কানেক্ট হতে চেষ্টা করছেন, আপনারা লাইভে এসে একটু অপেক্ষা করতে হবে, কারণ যখন আমরা একজনের সাথে কথা বলছি, ওনার কথা শেষ না হওয়া পর্যন্ত আমরা একজনকে কানেক্ট করতে পারছি না, এই জন্য একটু অপেক্ষা করতে হচ্ছে। তো আপনারা একটু কাইন্ডলি অপেক্ষা করবেন। আমি আরেকজন আছে আমাদের সাথে, সোহেল ভাই আছে আমাদের সাথে। সোহেল ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জনি, সোহেল ভাই কি অবস্থা? আছে, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের সাথে ডাক্তার উনি আছে, আপনি কথা বলতে পারেন। আচ্ছা, অনেকে অনেক শুভেচ্ছা। অনি তো আসলে পঙ্গু হাসপাতালে আছে, আমি শুনলাম, এর আগে জানি না যে অনি আছে পঙ্গু হাসপাতালে। জি তো ভাইয়া। অনির সাথে আমি একটু পরিচিত হইনি। আমি সোহেল আমার নাম, আর নাম তো দেখা যাচ্ছে। আর জি আমি ভাইয়া। হ্যাঁ, এরিস্টোফার্মা রিজিওনাল ম্যানেজার হিসেবে আছি ঢাকা মেডিকেলে, ঠিক ও আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, জি আমি ভাইয়া। একটু মানে সেম রিলেটেড, তো যেহেতু তুমি আছো ওই জন্য চলে আসলাম আর কি।
আচ্ছা আচ্ছা ভাই, আপনাকে দেখে খুব খুশি না না লাগলো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো যদি ঢাকা মেডিকেলে আসা হয় তাহলে তো আমি আসি সবসময় এদিকে, তো একটু হ্যাঁ, দেখা আমার হবে। ওয়াইফ আর অবশ্য আমার ঢাকা একটা আসলে মেডিকেলেই একটু আছে অলরেডি। তাই কোথায়? ও গাইনিতে আছে। ঢাকা ও মেডিকেলে গাড়িতে না? আছে বলছে। হ্যাঁ হ্যাঁ, ঢাকা মেডিকেল গাইনি কত ইউনিট কত? ডিপার্টমেন্টে আছে। মেড 5 এ আছে। মেট 5। ও আচ্ছা জি আচ্ছা। ভাই। নামটা কি? ওর নাম হচ্ছে ফাহমিদা সুলতানা, ডাক্তার মিলি। আমি জাস্ট আচ্ছা, ঠিক আছে, যাক দেখা হবে হয়তো মেডিকেলে গেলে। জি হ্যাঁ। তো আমি আসলে, তুমি যেহেতু ডক্টর, তো আমি তোমার সাথে একটু ডিসকাস করতে চাচ্ছিলাম। সেটা হলো যে তুমি হয়তো জানো যে আজকে একটা নতুন যে ড্রাগ রেমডেসিভির অলরেডি বাংলাদেশে ম্যানুফ্যাকচার্ড বাই এসকেপ ফার্মাসিউটিক্যালস। হ্যাঁ। হুম তো হুম। এই রেমডেসিভির নিয়ে আসলে মানে এখন বর্তমানে কি অবস্থা, যে এটা তোমরা যেহেতু মেডিকেল সায়েন্সে আসো তাহলে তো ভালো আপডেট থাকার কথা। এটা থেকে আসলে মানুষ কিভাবে ভালো উপকৃত হবে কিনা। আর কিছুদিন আগে আরেকটা ড্রাগ ছিল যেটা হলো হাইড্রোক্সিক্লোরোকুইন। হাইড্রোক্সিক্লোরোকুইন তো আসলে আমাদের কোম্পানিরও আছে। তো বাট হুম হুম। ওইটারও একটা সময় কিন্তু খুব ভালো ইয়ে ছিল, যে না এটা দিয়ে ট্রিটমেন্ট করলে ভালো, কিন্তু এখন আবার দেখলাম যে ডক্টররাও খুব একটা ইন্টারেস্টেড, খুব একটা বেশি না আর কি। তো এখন হ্যাঁ হ্যাঁ। রেমডেসিভির নিয়ে দেখি খুব বেশি কথা হচ্ছে আর কি। তো এটা নিয়ে আসলে কি অবস্থা এমনিতে একটু জানতে চাচ্ছিলাম তোমার কাছে। আসলে ভাইয়া, যে হাইড্রোক্সি ক্লোরোকুইন যেটা প্রথম দিকে যে কথা হচ্ছিল যে হাইড্রোক্সি ক্লোরোকুইন কাজ করতেছে, বেশ কয়েকটা জার্নালেও আসছিল। এখন বেশ আসলে হ্যাঁ, ওই বেশিরভাগ জার্নাল গুলো পিয়ার রিভিউড জার্নাল না, মানে ওটা খুব অল্প সময়ের উপরে করা, এবং সেটা খুব সীমিত সংখ্যক, এটার স্যাম্পল সাইজও বেশি রিলায়েবল কিনা এটা আসলে অনেকে এখন এটা আসলে আহ, কি বলবো প্রেফার করছে না, হাইড্রোক্সিক্লোরোকুইন যেটা। করছে না, আর রাইট। হ্যাঁ হ্যাঁ, এটা করছে না। আবার একটা জার্নালে আমি দেখেছি যে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে প্রোফাইলেকটিক হাইড্রোক্সিক্লোরোকুইন, এটা রিকোনিল নামে বা আপনাদের অন্য ব্র্যান্ডের অন্য নামে পাওয়া যাচ্ছে, যেটা অনেকে হ্যাঁ, এটা আমাদের হচ্ছে প্রোফাইল। করফ্রি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফ্রি। তো এটা অনেকে এটা প্রোফাইলেকটিক্যালি নিচ্ছে। তবে দেখা যাচ্ছে প্রোফাইলেকটিক্যালি নিলে অনেকের ক্ষেত্রে আসলে অনেকে হয়তো অ্যাসিমটোমেটিক অবস্থাতেই নিচ্ছে, তাদের ক্ষেত্রে আসলে এটা বোঝাও যাচ্ছে না। কারণ আমাদের দেশে তো আসলে এটা বোঝা যাচ্ছে না, কারণ অনেকে তো আহ রাইট। একটা হাইড্রোক্সিক্লোরোকুইন তো আসলে বাইরের দেশে তো প্রেসক্রিপশন ছাড়া এটা আপনাকে দিবেও না। আমাদের দেশে হচ্ছে যে এটা একটা প্রচার হওয়ার পরে অনেকে মানুষজন তো পুরো এটা মার্কেট আউট করে দিল অনেকটা নিয়ে গিয়ে। এটা আসলে হ্যাঁ, রাইট। প্রেসক্রিপশন, এটা আসলে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া, বা যারা ডায়াগনোসড কেস, যারা কোভিড আক্রান্ত হয়েছে ওদের ক্ষেত্রে ছাড়া বাইরে অন্য কারো আসলে স্বপ্রণোদিত হয়ে হাইড্রোক্সিক্লোরোকুইন খাওয়াটাও উচিত না। আর রেমডেসিভির যেটা আসছে সেটা আমি আজকে দেখলাম সম্ভবত জাপানেও মনে হয় আজকে এটা অ্যাপ্রুভ করলো সম্ভবত, করোনা এফেক্টেড যারা ওদের ক্ষেত্রে সম্ভবত হ্যাঁ, এটা হ্যাঁ। আজকে ওরা এটা ওরা আহ, কি বলবো অফিসিয়ালি হয়তো এটা ওরা ওই হিসাবে এটা চালু করছে। আমাদের এখানেও যারা কোভিড ডেডিকেটেড যে হসপিটালস গুলো আছে, কোভিড আর মুগ্ধা হাসপাতাল বা কুমিটোলা, ওখানেও কিন্তু আমাদের এই অ্যান্টিভাইরাল গুলো সম্ভবত ইউজ হচ্ছে আমি যতটুকু জানি। এখন হ্যাঁ, হচ্ছে। বেশিরভাগ আমিও ক্ষেত্রে শুনলাম যে আপনার ওই যে সিএমএইচও নাকি এটা ট্রায়াল বেসিস নাকি এর আগে ড্রাগ এডমিশন থেকে দেয়া হয়েছে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা রেমডেসিভির। কিছু, হ্যাঁ হ্যাঁ, কিছু ওষুধ ইউজ হচ্ছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ভাইয়া পেশেন্টরা ভালো হচ্ছে। পেশেন্ট খারাপ হচ্ছে আসলে ভাইয়া খুব কম। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ইভেন যে বেটার ফেসিলিটিস যে কান্ট্রি গুলো আছে, ইউএসএ, ইউরোপের কান্ট্রি গুলো, ওরাও হিমশিম খাচ্ছে রোগী ডিল করতে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা তো আসলে ওদের মতো স্ট্রং তো আসলে না, এটা তো স্বীকার করতে হবে। তো যেগুলো পেশেন্ট রাইট। খারাপ হচ্ছে, আলটিমেটলি খারাপ হচ্ছে, এটা আসলে মানে অস্বীকার করার কিছু নাই। এটা হচ্ছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার যারা বয়োবৃদ্ধ, যারা হচ্ছে বয়স্ক, 60 আপ বা 65 আপ, যাদের হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে আপনার ইমিউনিটিটা কম, ওদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম, ওরাই বেশি এফেক্টেড হচ্ছে। তো সেক্ষেত্রে ওদের প্রতি একটু বেশি কেয়ার নেওয়া উচিত। এখন রেমডেসিভিরটা ইউজ হচ্ছে আমাদের এখানেও, এর আগেও আরেকটা আরেকটা জেনেরিক নেমের আরেকটা ছিল, আমি ঠিক নামটা মনে করতে পারছি না। তো ওটাও বেশ, ফেভিপিরাভির মনে হয়। হ্যাঁ 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 সেটাই, ফেভিরাভির যেটা, ওটাও বেশ কিছুদিন ইউজ হয়েছে। এখন ওটা বেশ ভালো আউটকাম ছিল।
আমি যতটুকু জানি আর কি, যেহেতু আমি কোভিড হাসপাতালে ডেডিকেট হাসপাতালে নাই, সেহেতু আচ্ছা এক্সাক্ট আচ্ছা। সত্যটা আপনাকে দিতে পারছি না। তবে আমি আমাদের অনেক পরিচিত ভাইয়েরা আছে যে ওনারাও যে জানালেন যে ওখানেও এটা অনেকটা ইউজ হচ্ছে। না ভালো, এটা একটা আশার আলো আর আসলে কি, যে আমাদের আসলে যাতে সবাই একটু এই ডাক্তার যদি ভালো একটা কাজ করে তাহলে হয়তো সবাই একটা ভালো ইয়ে পাবে। তো সেটাই অনেক আসলে। ধন্যবাদ, আবার হয়তো দেখা হবে। আর আর জনিকে তো জি অনেক ভাই। অনেক শুভেচ্ছা জনি, খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে জনি, আর অনেকে আরো বেশি বেশি নিয়ে আসবা, কারণ হলো অনেক মানুষের অনেক ট্রিটমেন্ট দরকার। হয়তো আহ, ডাক্তাররা তো ওইভাবে আসলে চেম্বার করতেছে, অনেকে পারছেও না, তো অনেক আর একটু বেশি জি, দরকার আর কি ফেসবুক লাইভে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। জনি ধন্যবাদ, হ্যাঁ। তো ভাই ভালো থাকেন। জি, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, আমাদের সাথে আরেকটা ভাই আছে, আমাদের জুনিয়র, তোমাদের সিনিয়র মোস্ট প্রবাবলি। সে হচ্ছে শাকাওয়াত সুমন। সে দেশের বাইরে থেকে, সে দুবাই থেকে কানেক্টেড হয়েছে আমাদের সাথে। জি, আসসালামু আলাইকুম। শাকাওয়াত। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। জনি ভাই হ্যাঁ কেমন আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমাদের সাথে এই যে অনি আছে, অনিকে তো চিনাস, ইফতেখার ছিল স্কুলে, অনি। হ্যাঁ, ভাইয়াকে তো আমি বল। চিনি, ভাইয়া চুল ফেলে দিছেন কেন? এই তো চুল কিছু গেলেছি। এই তো চুল থাকাতে আমি কেমন চিনতে আছো পারতাম অনি? চুল। এই তো ভাইয়া, আপনার আচ্ছা বাসাতে হ্যাঁ, হাতি লোটা নাকি? না না, এই যে না না হাতিলোটার মানে এত ঐতিহাসিক জায়গা অনিদের কাছে, তো সবার বাসায় মনে হাতিলোটাই মনে করে, বুঝলাম না আচ্ছা হোয়াট। আচ্ছা, সরি সরি। আচ্ছা, ওকে। আচ্ছা। যে সুমন বল। আচ্ছা, আমার অনির কাছ থেকে একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে যে কি, আমার বেসিক্যালি ওজন ছিল 95 কেজি গত হুম হুম 3 মাস আগেও। হুম হুম ডায়াবেটিস ছিল, প্রেশারের জন্য হুম একটা ওষুধ খাইতাম, বাইজোরাম 5/20। এই ওষুধটা আমি হুম প্রেশারের জন্য খেতাম। আর ডায়াবেটিসের জন্য খেতাম ম্যাটফর্মিন 750। হুম ঠিক আছে, হুম এই দুটো ওষুধ আমি কন্টিনিউ খেতাম। তো গত 3 মাস আগে এই যে বাংলাদেশে একজন ডাক্তার আছে, ইদানিং অনলাইনে অনেক বেশি ফেমাস, ডাক্তার জাহাঙ্গীর জাহাঙ্গীর আলম। কবির। জাহাঙ্গীর কবির। জাহাঙ্গীর কবির, হ্যাঁ, ডাক্তার জাহাঙ্গীর কবির, জি। সবাই ওর ফলো কিছু করতেছেন নাকি? রুটিন ফলো করার, জি, হ্যাঁ। ওর কিছু রুটিন ফলো করার পরে আমার ওয়েট এখন 77 হয়েছে। ঠিক আছে। হুম হুম আর হুম যে হুম আগে যে ওষুধটা খাইতাম, প্রেশারের ওষুধটা বন্ধ, আর মেটফর্মিনটাও বন্ধ। হুম ডায়াবেটিস প্রেশার দুটোটা কন্ট্রোলে আছে। এখন এই গত 20 দিন থেকে আমার যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে পিছনে, পিঠের পিছনে যে মাসেলটা আছে না, দুই পাশে হুম দুইটা মাসেল থাকে না, হুম হুম হাড্ডিতে না, দুই পাশের এক পাশের মাসেল বাম পাশে অনেক বেশি ব্যথা করে। সকালবেলা ব্যথাটা থাকে না, হুম এই সারাদিন হয়তো বাইরে থাকলে, কাজে থাকলে, সন্ধ্যার পরে বাসায় ফিরলে ব্যথাটা অনেক বেশি থাকে। আর বিশেষ করে নামাজে দাঁড়াইলে এইভাবে ওই সময়টা এই জায়গাটা ব্যথাটা বেশি করে, অনেক বেশি পেইন করে। হুম। তো এই বিষয়টা একটু জানা ছিল। ডাক্তারের কাছে, এখানে ফার্মেসি, তো ডাক্তারের কাছে যাওয়া হয় নাই, ফার্মেসিতে গেছি, ওরা নর্মাল পেইন কিলার দিছে। পেইন কিলার খাইলে 1-2 ঘন্টা ভালো থাকে, পরের দিন আবার সেম হয়ে যায়। আচ্ছা, আপনার প্রস্রাবে কোনো সমস্যা আছে? প্রস্রাবের সমস্যা নেই। প্রস্রাবে কোনো সমস্যা নাই। ওই ব্যথাটা কয়দিন বললেন? 20-25 দিন হবে। 20-25 দিন। কোনো স্পেশালি আমার আঘাত ওজনটা কমার পর থেকে, আগে কখনো ছিল না। না, আঘাত তো নাই তেমন। আঘাত পান নাই বা কোনো ভারী কাজ করা লাগছে এর মধ্যে? না, তেমন না, ভারী তেমন কাজ নেই। কোনো ভারী কাজ? আচ্ছা আচ্ছা। আপনার ব্যথা কি শুধু এক পাশেই? জি, এক পাশে, এক পাশে। এই যে এক পাশে? আমি একটু পিকচারে দেখাতে দেখানো সম্ভব হবে কিনা বুঝতেছি না। না, এই যে বোঝা বাম যাবে না। পাশে, বাম পাশের যে হুম মাসেলটা, বাম পাশের হুম যে মাসেলটা আছে না, মাসেলটাতে। হুম। আপনি এখন কি ওষুধ খাচ্ছেন, নাম বলতে পারবেন? এখন কোনো ওষুধ খাচ্ছি না, আমি শুধু পেইন কিলার নিছিলাম আচ্ছা। গত 2-3 দিন। যখন পেইন কিলারটা নিই, নেওয়ার পরে 2-3 ঘন্টা ঠিক থাকে, হুম ব্যথাটা হুম। ভালো থাকে, আবার পরের দিন সেম হয়ে যায়, সেম চলে আচ্ছা আসে। আচ্ছা। আপনার ওখানে মাসেল স্পাজম হয়েছে কিনা সেটা কোনো এক্সরে করেছেন? না, করিনি। কোনো এক্সরে করা হয়নি। আচ্ছা। যেহেতু এক পাশে ব্যথা, এটা ব্যথা তো পায়ের দিকে নামতেছে না, পায়ের দিকে বা পায়ের গোড়ালির দিকে বা রানের পিছন দিকে কি নিচে নামে? না না না, ওই জায়গাটাই, একটা জায়গায় মাসেলই শুধু ব্যথা থাকে। শুধু মাসেলে ব্যথাটা করছে? আমার মনে হয় আপনার যেহেতু কোনো আঘাত না থাকে, যদি অন্য কোনো সমস্যা না থাকে, যেহেতু ব্যথা পিছন দিকে নামছে না বা প্রস্রাবে কোনো জ্বালা পোড়া নাই, অনেক সময় কিডনি হুম। থেকেও পিছনে ব্যথা হতে পারে, অনেক সময় মাসেলের স্ট্রেনের কারণেও হতে পারে। মেকানিক্যাল ব্যাক পেইন বলে। মেকানিক্যাল ব্যাক পেইন হলে সেটা হচ্ছে আপনার আসলে ওরকম
বেশি কিছু করার নাই। এটা হচ্ছে আপনার, আপনি চাইলে পেইন, যদি ব্যথা থাকে তাহলে পেইন কিলারটা খাবেন, নাইলে পেইন কিলার খাওয়ার দরকার নেই, ঠিক আছে? আর হচ্ছে আপনি যে হাঁটা চলার সময় একটা কোমরের বেল্ট ব্যবহার করবেন, শক্ত বিছানায় শুবেন, শক্ত বিছানায় শুবেন, উঁচু কোমর ব্যবহার করবেন, মানে চেয়ার কোমর। আর হচ্ছে সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করবেন না, সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করবেন না, চেয়ারে বসে নামাজ পড়বেন। আর হচ্ছে যদি হাঁটাচলা করতে হয় আপনি কোমরের বেল্ট ব্যবহার করবেন, ঠিক আছে? আর দেখা যাচ্ছে আপনি যদি মাসল যদি শক্ত হয়ে থাকে বা শক্ত হয়ে থাকে যদি দেখা যায়, তাহলে আপনি মাসল রিল্যাক্সে নিতে পারেন। মায়োলাক্স নামে পাওয়া যায় বা ব্যাকলোফেন নামে পাওয়া যায়। আপনি মাসল রিল্যাক্সেন্ট খেতে পারেন। মাসেল রিল্যাক্সের কি বলছো, একবার বলবা প্লিজ? এটা হচ্ছে আপনার মায়োলাক্স নামে আমাদের দেশে পাওয়া যায়। আপনি যদি বাইরে থাকেন ওদের ওখানে এটা, অথবা ব্যাকলোফেন, ব্যাকলোফেন হচ্ছে জেনেরিক নেমে পাওয়া ও যায়। দুবাই ওটা থেকে আমাদের সাথে কানেক্টেড হয়েছে, দুবাই থাকে সে। আচ্ছা, ব্যাকলোফেন ওষুধের নামে আপনি, গ্রুপটার নাম বললে এখানে থেকে নেওয়া যাবে। আচ্ছা ব্যাকলোফেন, আপনি ব্যাকলোফেনটা নেন, ওর ওখানে যদি জেনেরিক নেম বললে ওরা আপনাকে এটা হ্যাঁ। প্রোভাইড করতে পারবে। আর কিছুদিন একটু বিশ্রামে থাকেন, বেশি ভারী কাজ করবেন না, সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করবেন না। আর হচ্ছে যে কথাগুলো বললাম, একটু গরম সেক দিতে পারেন, ইনশাল্লাহ কমে যাবে। তবে ব্যাক পেইন যদি আপনার অন্য কোনো কারণে হয়, তবে সেটা বেশ কিছুদিন আপনাকে হয়তো বা একটু কষ্ট দিতে পারে। অনেক সময় দেখা যায় 4 থেকে 6 সপ্তাহ আপনার ব্যাক পেইন থাকতে পারে, যদি আপনার অন্য কোনো কারণে হয়। এটা আসলে আচ্ছা। ফিজিক্যাল রোগী পরীক্ষা করে দেখা প্লাস এক্সরে, এটা আসলে জরুরি। আমি জাস্ট আপনার সিমটোমেটিক কিছু ট্রিটমেন্ট দিচ্ছি আর কি, যেহেতু এখন ব্যথা বেশি। ধন্যবাদ। ওকে ভাইয়া, আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। থ্যাংক ইউ অনি। ইসলাম, আসসালামু আলাইকুম। জানি ভাই, আপনাকে ধন্যবাদ। রোহন, ঠিক আছে, ওকে ওকে, ভালো থাকিস। আল্লাহ হাফেজ। আচ্ছা, আমাদের সাথে আহ, অনেক অনেক ধন্যবাদ আমাদের সবাইকে পরামর্শ দেওয়ার জন্য। আমাদের এক সিনিয়র ভাই, উনি হচ্ছে নিজাম ভাই, উনি একটা লিখেছেন, উনি 2007 সালে বাইক অ্যাক্সিডেন্ট জখম হয়েছিল, রক্তপাত হয়নি, এখন দীর্ঘক্ষণ জুতা পায়ে থাকলে বা দাঁড়িয়ে কাজ করলেও কি করতে হবে একটা পরামর্শ চাচ্ছে আমাদের নিজাম ভাই, 1992 বেতে। আচ্ছা, পায়ের গিরায় জখম হয়েছিল, কোনো ফ্র্যাকচার হয়েছিল কিনা সেটা উনি ওখানে মেনশন করেন নাই। অনেক সময় দেখা যায় রক্তপাত না হলেও ভিতরে আপনার ফ্র্যাকচার থাকতে পারে। আর আমাদের পায়ের গোড়ালিটা হচ্ছে একটু অনেকটা মানে খুব কমপ্লেক্স একটা জয়েন্ট, খুব মানে সফিস্টিকেটেড এবং খুব সেন্সিটিভ জয়েন্ট। এখন উনি এটা অ্যাক্সিডেন্টের পরে কি কতদিন প্লাস্টার রেখেছিলেন বা ওখানে আদৌ কোনো ফ্র্যাকচার ছিল কিনা সেটা আমি ঠিক বলতে পারছি না। যদি ওখানে কোনো ফ্র্যাকচার থেকে থাকে, অনেক সময় দেখা যায় একটা স্পেসিফিক একটা বোন আছে, যদি ওই বোনসটা ভেঙে যায়, ওই বোনসটা ভেঙে যাওয়ার পরে অনেক সময় দেখা যায় ওই বোনসটা অনেক সময় ধীরে ধীরে আস্তে আস্তে ওই বোনসটা মারা যায়। নেক্রোসিস বলে, টেলাস টেলাস একটা বোন আছে। তো ওইটা হয়েছে কিনা এতদিন পরে, যেহেতু এতদিনও ব্যথা করছে, যে আসলে একটা এক্সরে করে দেখা ওনার উচিত সবার আগে। আর এখন সিমটোমেটিক ট্রিটমেন্ট ছাড়া আসলে ওনাকে দেওয়ার কিছু নেই। আপনি বেশিক্ষণ পা ঝুলে পা বসে থাকবেন না, হাঁটাচলা কম করবেন। পায়ে হচ্ছে কিছু ইয়ে পাওয়া যায়, রাবারের অনেকটা, আমরা যে ছোটবেলায় অ্যাংলেট ইউজ করতাম, হ্যাঁ, ওই অ্যাংলেট গুলো পাওয়া যায়। আপনি যদি হাঁটাচলা করতে হয় ওইগুলো ব্যবহার করবেন। তারপরে হচ্ছে আপনার পা ঘুমানোর সময় পায়ের নিচে বালিশ ব্যবহার করবেন। আর যদি ব্যথা থাকে, যদি ব্যথার ধরন অনুযায়ী আপনি ব্যথার ওষুধ খেতে পারেন। তবে জরুরি হচ্ছে রেস্ট নেওয়া এবং একটা এক্সরে করে দেখা, যে কোনো আগে কোনো ফ্র্যাকচার ছিল কিনা, উনি এটা আসলে মেনশন করেন নাই, বা কতদিন ধরে প্লাস্টার ছিল কিনা এটাও আসলে জানা নেই। তো যদি বেশি সমস্যা হয় তাহলে আমি বলবো যে যদি উনি ঢাকায় থাকে, উনি যে কোনো সময় পঙ্গু হাসপাতালে উনি সকালে, চিটগাংয়ে থাকে, উনি কক্সবাজারে থাকে, কক্সবাজারে থাকে, আচ্ছা চকরিয়াতে। চকরিয়াতে, আচ্ছা। তাহলে ওখানে কক্সবাজার মেডিকেল কলেজ না, আছে, উনি বা বলেছে, উনি কমেন্ট করেছে ব্যথা নাই, শুধু ফুলা, কোনো ব্যথা নাই, শুধু ফুলা ফুলে থাকে, এটা বলছে। ফুলা এখন এটা কি আগের বাইক অ্যাক্সিডেন্টের কারণে ফুলা, নাকি ওনার যেহেতু অনেক আগে অ্যাক্সিডেন্ট করেছেন, এখন নতুন করে অন্য কোনো ডিজিজ কিনা, যে ওনার কিডনি সমস্যা আছে কিনা বা হার্টের সমস্যা আছে? পায়ে ফুলা তো শুধু অ্যাক্সিডেন্টের কারণে হয় না, অনেক কারণেই হতে পারে, বা ওখানে কোনো নতুন করে কোনো ইনফ্লামেশন আছে কিনা, এটা আসলে পরীক্ষা নিরীক্ষার সাপেক্ষে ওনাকে আসলে আসলে
ডিটেলস বলতে বুঝতে পারতাম আর পেরেছি কি। বুঝতে পেরেছি আমি নিজাম ভাইকে যেটা বলবো, আমাদের একটা লিংক আছে, আপনার চাইলে সময় থাকলে আপনি আমাদের লিংকে একটু কানেক্ট হতে পারেন, তাহলে আপনি উনির সাথে কথা বলতে পারবেন সরাসরি। আমার মনে হয় এটা ভালো, নাকিও নেই অত অনেক রকমের সিমটম তো, বাট ওনার সিমটম না দেখে আসলে দেখা যায় যে অনেক সময় ফিজিক্যাল এক্সামিনেশন কি সরাসরি সরাসরি এক্সামিনেশন করাটা জরুরি, এটাই হচ্ছে আসলে ফিজিক্যাল এক্সামিনেশন ছাড়া জি জি আসলে বেশি কিছু আগে আসলে। ফ্র্যাকচার, বুঝতে পারছি। উনি আবার আচ্ছা লিখছে যে এখানে আগে ফ্র্যাকচার হয়নি আর কি, এটা বলছে আর কি। আচ্ছা আচ্ছা। এক্সিডেন্ট করেছিল তখন আমার ফ্র্যাকচার মনে হয়নি, হয় এখন শুধু চলে যাচ্ছে। ফুলে যাচ্ছে এখন। আমার মনে হয় উনি কিছু বেড রেস্টে থাকবে, পা ঝুলে বেশিক্ষণ হাঁটাচলা না করা, সপ্তাহখানে একটু বেড রেস্টে থাক। আর যদি বেশি সমস্যা হয় একজন অর্থোপেডিক্স সরকারি হাসপাতালে আউটডোর খোলা আছে, উনি ওখানে একটু যোগাযোগ করুক, যেহেতু পুরনো ব্যথা আসলে হঠাৎ করে বলাটাও আসলে ডিফিকাল্ট যে কি কারণে হচ্ছে। বুঝতে পেরেছি। ওকে নিজাম ভাই, আশা করি আপনি একটা পরামর্শ উনি দিয়েছে সেটা শুনতে পেয়েছেন। আচ্ছা উনি, আমাদের আসলে জি হ্যাঁ। বেসিক্যালি প্রোগ্রামের সময় ছিল 1 ঘন্টা, তো আমরা হ্যাঁ প্রায় 1 হ্যাঁ ঘন্টা 35 মিনিট কভার করে গেলাম। আমরা আসলে অনেক বাইরে থেকে এত রেসপন্স পাচ্ছি যে আসলে এখান থেকে ইচ্ছা করলে বেরোতে পারছি না আর কি, নির্দিষ্ট সময়ের পরে চলছে আর কি। আমরা ইচ্ছা আছে আমরা ইনশাল্লাহ আগামী আরেকটা প্রোগ্রামে আমরা তোমাকে এসো, আমাদের স্কুলে যারা আরো ডাক্তাররা আছে তাদেরকে আবার আনবো, এনে জি আমাদের জি হ্যাঁ। সিসিলিয়ানদের কোনো রকমের আমরা হুম সবাই মিলে একটু উপকার করা যেটাকে বলে আর কি, সবার সাথে থাকতে পারি, এটা সেটাই আমাদের জন্য অবশ্যই। হ্যাঁ এখন যেহেতু আসলে এখন দেশের পরিস্থিতিটা এমন যে মানে চাইলেই সবকিছু এখন আর পারা যাচ্ছে না, বা আগে যেটা সহজলভ্য ছিল, একজন ডাক্তার দেখানো খুব সহজেই ডাক্তার দেখানো, এখন আসলে সেটা সহজলভ্য না হতে অনেকে আসলে একটু ঝামেলার মধ্যে আছেন, সেটা বুঝতে পারছি। না, সবাই আহ, একটু আস- বিপদের মধ্যে আছে যে, সেটাই। মানে ডাক্তার তো অ্যাভেলেবেল আসলে পাচ্ছে না কোথাও গিয়ে, মানে ওই পরিমাণ তবে আমি ট্রিটমেন্ট বলবো কি যে আসলে ডাক্তার আপনারা প্রাইভেট ক্লিনিক গুলোতে ডাক্তার পাওয়ার সম্ভাবনা এখন কম, কারণ বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তাররা প্রাইভেট চেম্বার বন্ধ রেখেছেন। কারণ হচ্ছে একটা চেম্বারে ডাক্তার খোলা রাখা, সেখানে রোগীর গ্যাদারিং, যদি শ্বাসকষ্ট রোগী থাকে বা কোনো মেডিসিনের রোগী থাকে, তাহলে তো মনে করেন একটা ওয়েটিং রুমে যারা আছেন তারাই সবাই একটা রিস্কের মধ্যে পড়ে যাবে। আর প্রায় প্রায় এটা আসলে ডাক্তার যেমন আপনার ডাক্তার কিন্তু সুপার স্প্রেডার বলে আর কি, যে ওদের থেকেই বেশি ছড়ানোর সম্ভাবনা বেশি। একজন ডাক্তার একজন কোভিড রোগী দেখলো, সে জানেন না যে সে কোভিড রোগী কিনা। সো মানে সে আহ, না জেনেই ইনফেক্টেড হয়ে গেল, পরের রোগী যে আসবে তাকে সে এক্সামিনেশন করলো, এভাবে যে পরবর্তী রোগীগুলো তারা কিন্তু সবাই ইনফেক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আর প্রাইভেট ক্ষেত্রে আসলে এতটা ডিস্টেন্সিং মেনটেন করে বসাটাও সম্ভব না, যে আমাদের হসপিটাল সেট আপ গুলো তো আসলে ওইরকম না যে আমরা আসলে এটা অ্যাভয়েড করে চলতে পারবো। আমার মনে হয় যে আপনাদের যদি কোনো একান্তই ইমার্জেন্সি কোনো হেলথ প্রবলেম থাকে, সরকারি হাসপাতালগুলোতে আমাদের আমি পঙ্গুর কথা বলতে পারি, পঙ্গুতে সপ্তাহে 6 দিন আউটডোর খোলা থাকে, ইমার্জেন্সি 24 ঘন্টা ইমার্জেন্সি খোলা থাকে। তো আপনাদের যদি কোনো সমস্যা হয় সরকারি হাসপাতালগুলোতে আপনারা আউটডোর ক্লিনিক গুলোতে অ্যাটেন্ড করতে পারেন। যদিও ওখানে এখন আসলে প্রচুর চাপ, আপনাদের কষ্ট হচ্ছে, কিন্তু আসলে আহ সবার ভালোর জন্যই কিছুটা কষ্ট সবারই আসলে করতে হচ্ছে আর কি। এক্স্যাক্টলি। আচ্ছা যাই হোক, আমরা মোটামুটি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে শেষ হয়ে গেলাম, শেষ করে ফেলবো এখন অনুষ্ঠানটা। অনেকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, অনেক রকমের পরামর্শ আমাদেরকে দিয়েছো। আমরা আশা করছি তোমাকে আমরা আগামীতেও পাবো এবারের মতো। আহ আমি তো আমরা আপনাকে আবারও প্রোগ্রামটা ধন্যবাদ শেষ জানাচ্ছি করবো তো বেনি ভাই। হ্যাঁ প্লিজ। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমার সকল সিএমসির যত ভাই বোনেরা, বড় ছোট সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর আহ, আহ, আমার হ্যাঁ সরি, চিরং কেমিক্যাল কমপ্লেক্স হাই স্কুল, সিসি হাই স্কুল। আমি যেহেতু চিরং মেডিকেল কলেজে ছিলাম, তো আমার জাস্ট হ্যাঁ হ্যাঁ আন্ডারস্ট্যান্ড, চলে আসছে সিএমসি। চিটং মেডিকেল প্যাকেজ চলে আসছে আর কি। আচ্ছা হ্যাঁ আমি একটু বলি, তো এখানে একজন মুন্না ভাই মোস্ট প্রবাবলি একটা কমেন্টে লিখেছে, যিনি ওই যে নিজাম ভাইয়ের কথা বলেছে, ওনার নাম্বারটা উনি কমেন্টে দিয়েছে মুন্না ভাই। তো আজম ভাইয়ের ভাই বললো আর কি, রাস্তার মাথায় বাসবে। আচ্ছা তুমি আচ্ছা হয়তো আচ্ছা, চিনবে, এটা বুঝতে বলতে পেরেছি। চাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজম ভাই আমি চিনি ওনাকে। আচ্ছা তাহলে তো হলোই, এখন পরিচিতের মধ্যে হয়তো পরে একটু কথা বলে আরো কিছু হয়তো করা আচ্ছা যাবে। আচ্ছা, সমস্যা নেই, আমি সেটা মানে চেষ্টা করব। আমরা একেবারে প্রোগ্রাম শেষ করব, তো হুম হুম। ইনশাআল্লাহ আবার দেখা হবে। তুমি শেষ তো মুহূর্তে যদি আপনার সবার কাছে উদ্দেশ্যে কিছু বলতে ভাইয়া চাই। হ্যাঁ একটা কিছু কথা বলার। যেটা যেটা হচ্ছে যে আমি আহ, আসলে
সরাসরি বলতে গিয়ে অনেক স্যার ম্যাডাম অনেকের কথা বলতে পারি নাই, যে অনেকে হয়তো মনক্ষুণ্ণ হতে পারেন যে বলে নাই, বা আমার যে ফ্রেন্ড গুলো আছে, যে সাগর স্বামী দুষ্ট ছেলেটা, ও বললো যে আমার নামটা নিস নাই কেন। আসলে লাইভে এসে সবার নামটা আসলে সিরিয়াল অনুযায়ী বলা বা আসলে খুব একটু ডিফিকাল্ট, তোরা আমাকে মাফ করে দিস ভাই। আর স্যারদের কাছে এবং সিনিয়রদের কাছে আমি ক্ষমা প্রার্থী যদি কোনো ভুল কথা বলে থাকি। আর চেষ্টা করেছি সবাইকে যতটুকু সম্ভব চিকিৎসা দেওয়া বা অন্তত পরামর্শ দেওয়া। গাইড পরামর্শ দেওয়ার। আহ, আপনারা আশা করি উপকৃত হবেন। আর সবাই এছাড়াও আমরা তুমি যদি চাও তোমার নাম্বারও হয়তো আমরা সিসিএনদেরকে দিব, কারো কোনো সমস্যা হলে অত আর্জেন্ট বেসিসে কোনো কিছু হলে তোমার নাম্বারে হয়তো একটা ফোন আসলো, তুমি ফোনে অনেক কিছু পরামর্শ আমাদেরকে দিতে পারো ইমার্জেন্সি বেসিস। আচ্ছা ঠিক আছে, আপনি আমার ওই যে আপনাকে যে কার্ড পাঠিয়েছিলাম ওই নাম্বারটা আপনি চাইলে এখানে ওকে দিতে ওকে পারেন, ওকে কার্ডের নাম্বারটা। ওকে এক্স্যাক্টলি নোটেড। আমি নাম্বারটাও দিয়ে দিচ্ছি কমেন্টে, অনির নাম্বারটা। আপনারা যে কোনো সমস্যায় যে কোনো সময় একটু ফোন দিতে পারেন, তো আশা করি অনি থেকে আমরা সহযোগিতা পাবো এই আর কি। তো উনি ভালো থেকো, সুস্থ থেকো। আর জি আমরা, ভাইয়া। তুমি যে কথাটা বলেছো, আমরা সিসিসিয়ানরা সবসময় পজিটিভ। তো আমাদের তুমি যেটা বলেছো কারোর নাম ভুলে গেল কিনা, আসলে তুমি বলছো যে ভুলো নাই, আসলে হয়তো লাইভে কথা বলতে আসলে অন্যদের নাম হয়তো মিস হয়ে যেতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। না, তো আসলে আমরা এটা আশা আসলে করি যারা দেখছেন, যারা শুনছেন, তোমার বন্ধুরাও, টিচাররাও যাদের কেউ দেখে থাকেন যাদের না, নাম আমার হয়তো বন্ধুরা miss হয়ে আসলে জানে, আমার বন্ধুরা ওরা জানে ওরা আমার কতটুকু ক্লোজ। হয়তো দু একজনের নাম মিস হইতে পারে, কিন্তু এই না যে ওরা আসলে দে আর ফরগটেন বা সামথিং লাইক দ্যাট। ওরা ওকে ওকে সবসময় আমার সাথেই ছিল, ইনশাল্লাহ সব আজীবন থাকবে, থাকবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ। সাথেই থাকবে। ওকে, তো উনি ভালো ওকে থাকো, আমরা ভাইয়া। আজকের মতো বিদায় নিব। আমরা জি ইনশাআল্লাহ ভাইয়া। আবার আগামীতে আবার দেখা হবে আর কি। জি ভাইয়া, ভালো দোয়া থেকো, করবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। আসসালাম। আমরা আজকের পর্ব ডাক্তার অনিকের নিয়েছিলাম প্রোগ্রাম। আমরা ইনশাল্লাহ অনেকে আবারও নিয়ে আসবো এইরকম সিসিসিয়ান যারা ডাক্তার আছেন ওনাদেরকে আমরা ইনশাল্লাহ টাইম টু টাইম সবাইকে লাইভে নিয়ে আসবো। যদি এতে করে সিসিসিয়ানদের কোনো রকমের ডাক্তারি বিষয়ে যদি সাপোর্ট হয়, পরামর্শ পেয়ে, তাহলে আমাদের কাছে এটাই পাওয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আজকের মতো শেষ করব। আগামীকাল আমরা আমাদের একটা প্রবাসী একটা পর্ব আছে, এপিসোড আছে প্রবাসীদের নিয়ে। আগামীকাল আমরা 9:30টায় হাজির হব। আমাদের কালকে আগামী 4জন প্রবাসী আমাদের সাথে থাকবেন। তো তাদের সাথে আড্ডা হবে, গল্প হবে, স্মৃতিচারণ হবে। আর আরেকটা জিনিস, আরেকটা কমেন্ট এসেছে উনি গান শোনানোর ব্যাপারটা, উনি গান শোনাবে হয়তো পরে আরেকবার এসে গান শোনাবে, হয়তো এই মুহূর্তে সে এত প্রস্তুত না, দ্যাটস ওয়াই সে হয়তো গান গাইতে চাচ্ছে না। তো ইনশাল্লাহ আবার অনির গানও আমরা শুনবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিসিসি আমরা যেখানে থাকুক ভালো থাকুক। আবার দেখা হবে আগামীকাল ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।